আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, মনিম ভাই শোনা যাচ্ছে আপনাকে। আশাফুল ভাই আপনি কি মিউট করে দিয়েছিলাম, একটু নয়েজ আসছিল এর জন্য। আপনি আনমিউট করে নিয়েন কথা বলার হ্যাঁ, সময়। হ্যাঁ, আমি বুঝতে পারছি। বাইরে থেকে নয়েজ আসছিল তখন। আ ওকে, তাহলে আমরা শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে। অনেক ধন্যবাদ আজকের ইভেনিং এ জয়েন করার জন্য আমাদের সাথে। আজকের ওয়ার্কশপটি আপনারা জানেন যে ব্লেন্ডার এর উপর একটি ওয়ার্কশপ, অর্থাৎ 3D ডিজাইনিং এ হাতে খড়ি ধরনের একটি ওয়ার্কশপ। আজকে আমরা ব্লেন্ডার এর মাধ্যমে শিখব যে 3D ডিজাইন কি এবং কিভাবে শুরু করা যায়। আ তো এই ওয়ার্কশপটি আয়োজন করা হচ্ছে ইউএস এম্বাসি ঢাকা এবং আরডুইনো কমিউনিটি বাংলাদেশ এর সম্মিলিত প্রচেষ্টায়। আমাদের আজকে ইনস্ট্রাক্টর হিসাবে আছে আশরাফুল ইসলাম। আশরাফুল রুয়েট রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে পড়াশোনা করেছে। পাশাপাশি সে ২০১৮ সাল থেকে এই ব্লেন্ডার এবং 3D ডিজাইন এই সেক্টরে কাজ করছে। বর্তমানে সে টপ আপ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে কাজ করছে এবং পাশাপাশি এই যে 3D ডিজাইন, ব্লেন্ডার এবং 3D অ্যানিমেশন এই সেক্টরগুলো আরো এক্সপ্লোর করছে। সো আমার পরিচয় দেওয়া হয়নি। আমি মুনেম শাহরিয়ার। আমি টিঙ্কার্স টেকনোলজিস লিমিটেডে ডাইরেক্টর হিসেবে কাজ করছি। পাশাপাশি আরডুইনো কমিউনিটি বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা। সো ইউএস এম্বাসি সম্পর্কে আপনারা সবাই জানেনই যে ইউএস এম্বাসি বাংলাদেশে ইউএস এর একটি প্রতিষ্ঠান, অর্থাৎ তারা যেমন ইউএস রিলেটেড সব কাজগুলো করে, পাশাপাশি বিভিন্ন ওয়ার্কশপ, মেকার ল্যাব, বিভিন্ন লাইব্রেরি এই কাজগুলো করে থাকে এবং ওই উদ্যোগের একটি অংশ হিসাবে আমরা ইউএস এম্বাসি এবং আরডুইনো কমিউনিটি বাংলাদেশ মিলে গত ১ বছর যাবত, অর্থাৎ সেই করোনা যখন গত মার্চে শুরু হয়েছে তখন থেকেই প্রতি মাসে আমরা কোনো না কোনো অনলাইন ওয়ার্কশপ করার চেষ্টা করছি। কখনো আরডুইনো, কখনো টিঙ্কারক্যাড, কখনো ব্লেন্ডার, কখনো স্ক্র্যাচ, কখনো আওয়ার অফ কোড। এই ধারাবাহিকতায় অনেকেই আমাদের সাথে আগের ওয়ার্কশপগুলোতে ছিলেন, এরকম জয়েন করেছেন, অনেকেই নতুন জয়েন করেছেন। এবং আরডুইনো কমিউনিটি বাংলাদেশ সম্পর্কে যদি বলি, আরডুইনো কমিউনিটি বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে টেকনোলজি এডুকেশনটা ছড়িয়ে দিতে এবং সহজলভ্য করতে কাজ করে চলেছে। তো আমার ইন্ট্রোডাকশন এতটুকুই। আমি আর কথা না বাড়িয়ে আজকের আমাদের যে ওয়ার্কশপের মূল অংশ সেখানে চলে যাব এবং আমি আসমা আব্বাসী আপুকে ধন্যবাদ জানাবো আজকের ওয়ার্কশপের পুরো ম্যানেজমেন্ট একটু সুন্দর করে করার জন্য, এবং আশরাফুলকে ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য ওর ব্যস্ততার মধ্যে। সো হ্যাঁ, আশরাফুল শুরু করে দাও। থ্যাংক ইউ মুনেম। সবাইকে আমাদের ওয়ার্কশপে স্বাগতম। এটা হচ্ছে ইউএস এমবেসির সাথে 3D মডেলিং এর উপরে আমাদের সেকেন্ড ওয়ার্কশপ। তো এখানে হয় এমন কি কেউ আছেন যে আমাদের সাথে প্রিভিয়াস ওয়ার্কশপেও ছিলেন, এখন আবারও এই ওয়ার্কশপে জয়েন করেছেন, এরকম হয়তো কিছু মানুষ থাকতে পারেন আপনারা। হ্যাঁ, একজন লিখেছে মি। ওকে, ওয়েলকাম এগেইন দেন। তো আমরা আমাদের এই ওয়ার্কশপের মূল উদ্দেশ্য হবে হচ্ছে 3D মডেলিং এ একদম হাতে খড়ি, যেটা মনে বললো, আমরা একদম শুরু থেকে খুবই বেসিক কিছু জিনিস দেখব এবং হচ্ছে বেসিক 3D মডেলিং এর জন্য কিছু টুলস এবং হচ্ছে কিছু নিয়ম কানুন আমরা দেখব। আসলে আমাদের এই ওয়ার্কশপের মূল উদ্দেশ্য হচ্ছে যে 3D মডেলিং এর প্রতি আপনাদের একটা আগ্রহ জাগিয়ে তোলা এবং হচ্ছে যে বর্তমান যে গেম ইন্ডাস্ট্রি আছে সেই গেম ইন্ডাস্ট্রিতে যাতে আপনাদের যদি হচ্ছে ইন্টারেস্ট থেকে থাকে, তাহলে গেম ইন্ডাস্ট্রিতে 3D মডেলিং এর অনেক বেশি ডিমান্ড। 3D মডেলিং খুবই ইম্পর্টেন্ট এখন, মডেলিং, ভিএফএক্স এগুলা, প্লাস আপকামিং কিছু ইন্ডাস্ট্রি আসতেছে বিশ্বে, যেগুলোতে হচ্ছে 3D মডেলিং এর অনেক বেশি প্রয়োজন পড়বে। এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, কিছু জিনিস আমরা দেখব। আর এই তো আমরা এই ওয়ার্কশপ থেকে মূলত খুব অ্যাডভান্স লেভেলের জিনিস দেখবো না, শিখবো না। আমরা হচ্ছে খুব বেসিক জিনিস দেখব এবং আশা করব আপনারা আমাদের সাথে আগামী 5 দিন 20 তারিখ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং টাইমলি হচ্ছে অ্যাসাইনমেন্টগুলোতে পার্টিসিপেট করবেন। আসলে এটা মানে খুব সিরিয়াস কিছু না, তো আপনারা একটু আনন্দের সহিত যদি কাজগুলো করে যান তাহলে আসলে আমাদের উদ্দেশ্যটা সফল হবে। সো
আশরাফুলের সাথে আমি একটু যোগ করব। আমাদের প্রতি ওয়ার্কশপে যেটা হয় যে আমরা সব শেষে একটা ছবি নিতে চাই এবং শেষ হতে হতে অনেকে মানে লিভ নিয়ে নেয়, ডিসকানেক্ট হয়ে যায়। সো আজকে আশরাফুলের কাছে একটু অনুমতি চেয়ে নেব যে শেষ হওয়ার আগে আমরা শুরুতেই একটা স্ক্রিনশট নেব, মানে সবাই মিলে একসাথে ছবি নেব। আর পাশাপাশি আজকের কিছু গ্রাউন্ড রুল আমি একটু বলে নিতে চাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুমি এখন তাহলে গ্রাউন্ড রুল বলে দাও, তারপরে আমি হচ্ছে মূল সেশনে যাব। তো যেহেতু এটা একটা অনলাইন ওয়ার্কশপ, আমরা সবাইকে অনুরোধ করব যে নিজেদের ক্যামেরা, ভিডিও ক্যামেরা যদি সম্ভব হয় চালু রাখতে। কারণ আমাদের অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে যে ইনস্ট্রাক্টর এই প্রান্ত থেকে বলেই যাচ্ছে, অপর প্রান্তে মানুষ শুনছে কি শুনছে না আসলে চেহারা না দেখলে বোঝা যায় না। তো যাদের অসুবিধা নেই তারা চেষ্টা করুন যে ভিডিও ক্যামেরাটি চালু রাখতে। অনেক সময় দেখা যায় যে অনেকের ব্যান্ডউইথ প্রবলেম, আবার অনেকের ভিডিও ক্যামেরার প্রবলেম, বা যে জায়গায় বসে আছেন সেখানে ক্যামেরা চালু করা যাচ্ছে না। সো এই ইস্যুগুলো যদি না থাকে প্লিজ চালু রাখবেন। দ্বিতীয়ত যে আমাদের কাজ করতে করতে অনেকগুলো প্রশ্ন আসবে যে এটা কেন এভাবে করলেন, এটা কেন ওভাবে করলেন, এটা কি এভাবে করা যেত। এই প্রশ্নগুলোর জন্য আশরাফুল যেটা করবে, প্রতি একটা করে সেগমেন্ট শেষ হওয়ার পরে সে থামবে, থেমে আপনাদেরকে করতে দেবে এবং প্রশ্ন নেবে। সো ও যখন দেখাচ্ছে ওই সময় ওকে একটু ইন্টারাপ্ট না করে, পরে যখন প্রশ্ন করার জন্য 10 মিনিট 20 মিনিট পরে স্লট দিচ্ছে ওই জায়গায় প্রশ্নটা করা, তাহলে জিনিসটা গোছানো হবে। কারণ আমরা প্রায় 151 জনের মতো এখানে আছি। এর সাথে আরেকটা জিনিস আসছে যে যখন আমরা কথা বলবো না তখন নিজের মাইক্রোফোনটা মিউট করে রাখবো, তাহলে যে কথা বলছে তার কথাটা স্পষ্ট শোনা যাবে। আরেকটা জিনিস যে অনেকে কথা বলতে চাইলে একটা হাত তোলার ফিচার আছে, তো ওই ফিচারটাও ব্যবহার করতে পারি যখন প্রশ্নোত্তর পর্ব চলবে, কিংবা আমাদের যে চ্যাট অপশনটা আছে ওখানেও লিখতে পারি। আরেকটা জিনিস যে এই ওয়ার্কশপের মাঝের দিকে কোনো এক পর্যায়ে একটা অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, এবং অ্যাটেন্ডেন্সটার উদ্দেশ্য হলো যে কে কে উপস্থিত আছেন এটা দেখা, কাউকে জাজ করা নয়। আর এই ওয়ার্কশপটা শেষে ইউএস এম্বাসি এবং আরডুইনো কমিটি বাংলাদেশের পক্ষ থেকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হবে। তো ওই যে সার্টিফিকেটটা দেওয়ার জন্য অ্যাটেন্ডেন্সটা মিলিয়ে দেখা প্রয়োজন, এবং আশরাফুল পুরো জিনিসটা শেষে আপনাদেরকে একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট দেবে, সেটা দেখা প্রয়োজন। এই দুটা মিলিয়ে আমরা সার্টিফিকেটটা জেনারেট করব। সো এই আমরা এখন একটা ছোট্ট ছবি নেব, সবাইকে ক্যামেরা অন করার জন্য রিকোয়েস্ট করব, এন্ড তারপরেই আমরা আমাদের একদম ব্লেন্ডার শেখাতে জাম্প করব। ওকে, সবার ক্যামেরা মনে হয় রেডি। সবাই রেডি হলে আমি এখন স্ক্রিনশট আকারে নিই ছবিগুলো। ওকে, সবাই রেডি? মুখটা হাসি হাসি হবে সবার। আরেকটু ওকে, ডান। থ্যাংক ইউ সবাইকে। ওকে মুনাম, ব্যাক টু আশরাফুল। ওকে মুনাম, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে আমরা আমাদের সেশন শুরু করি। সেশনের শুরুতেই আমি আমার নিজের ভিডিওটা অফ করে দেই, কারণ আমার ব্যান্ডউইথের প্রবলেম হতে পারে। সো দেয়ার গোজ মাই ভিডিও। আর এখন আমি স্ক্রিনটা শেয়ার করি, শেয়ার করলে আপনারা দেখতে পারবেন। ওকে, শেয়ার। তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে হয়তো সবারই। একটু কেটে দিই, পেনটা নিয়ে আসি। ওকে, ঠিক আছে। আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। তো ব্লেন্ডার হচ্ছে একটি, আমি এখান থেকে দেখাই। ব্লেন্ডার ভাই আমাদের কথা কি আপনি শুনেন? হ্যাঁ, শোনা যাচ্ছে আপনাদের কথা। ওকে, তো ব্লেন্ডার হচ্ছে একটি সফটওয়্যার 3D মডেলিং টুলস। 3D মডেলিং এর পাশাপাশি এখানে ভিএফএক্স, অ্যানিমেশন, কম্পোজিশন এগুলোর কাজও করা হয়। তো ব্লেন্ডারের মোটো হচ্ছে ইওর ক্রিয়েটিভ ফ্রিডম স্টার্টস হিয়ার। ব্লেন্ডার হচ্ছে একটি ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার। 3D মডেলিং টুলস যেগুলো আছে সেগুলোর ভেতরে ব্লেন্ডার হচ্ছে সবচেয়ে উন্নত এবং ফ্রি। একই সাথে এটা ফ্রি, আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন, এবং এটা ওপেন সোর্স, মানে এটার যে কোড আছে, কোড লেখা আছে, সেই কোডও আপনি চাইলেই হচ্ছে অ্যাক্সেস করতে পারবেন এবং নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। এটাই হচ্ছে ব্লেন্ডারের অন্যতম মাহাত্ম্য। ব্লেন্ডারের ফিচার গুলো আমরা আস্তে আস্তে দেখব, এবং এটা ব্লেন্ডারের ফিচার গুলো অনেক বেশি আপডেটেড অনেক অন্যান্য সফটওয়্যার যেমন আছে। সরি, মানে এই কোর্সটা কতদিনের কোর্স এটা তো জানি না আসলে। ও আচ্ছা, এটা হচ্ছে 20 তারিখ পর্যন্ত হবে, 20 মার্চ পর্যন্ত হবে। আচ্ছা, আজকে থেকে এটা শুরু হয়েছে? হ্যাঁ, আজকে থেকে এটা শুরু হয়েছে। আজকে থেকে 20 তারিখ পর্যন্ত। জি আচ্ছা, আপনারা আর কি মানে কথা একটু পরে বলেন, আমি সময় দিব আপনাদেরকে কোশ্চেন করার, ওই সময় করলে ভালো হয় আর কি, নাহলে ইন্টারাপ্ট হচ্ছে, দুঃখিত এটার জন্য। যাকে ব্লেন্ডার হচ্ছে blender.org, এই ওয়েবসাইটে গেলে ব্লেন্ডার হচ্ছে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড অপশন আছে। ব্লেন্ডার বর্তমানে ব্লেন্ডারের লেটেস্ট ভার্সন হচ্ছে ব্লেন্ডার 2.92.0। এটা হচ্ছে ব্লেন্ডারের বর্তমান ভার্সন। এখানে ক্লিক করলে আপনারা ব্লেন্ডার ডাউনলোড করতে পারবেন। তো ব্লেন্ডারের বিভিন্ন ফিচার ওদের ওয়েবসাইটে দেওয়া আছে, আমিও কিছু জিনিস আপনাদেরকে দেখাবো এবং ব্যাখ্যা করব। তো ব্লেন্ডারের কিছু ফিচার এবং হচ্ছে কিছু স্টোরি আমরা আগে দেখে আসি, জাস্ট ফর ইনফরমেশন গুলো আর কি জানা, খুব বেশি এটা ইম্পর্টেন্ট না যদিও। তো ব্লেন্ডার ইজ এ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স 3D ক্রিয়েশন স্যুট, যেটা আমি বললাম। এবং ব্লেন্ডারে আপনি 3D মডেলিং, মানে আপনি হচ্ছে আপনার ডিজায়ার্ড শেপ অ্যান্ড সাইজের মডেল তৈরি করতে পারবেন। রিগিং বলতে বোঝায় হচ্ছে যে আমাদের যে বডিতে যে হাড়গুলো আছে, হাড় বা আচ্ছা, অস্থি আছে আমাদের। ব্যাকগ্রাউন্ডে অনেক শব্দ শোনা যাচ্ছে, রিক্সা, গাড়ি। হ্যাঁ, আমার বাসাটা রাস্তার কাছে, এখন এই ব্যাপারে আসলে আমার কিছু করার নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দুঃখিত, ব্যাকগ্রাউন্ডে খুব বেশি নয়েজ হচ্ছে, আমি নিজেও বুঝতেছি। বাসাটা ঢাকার রোড, এমনিতেই প্রচুর যানজট থাকে, আর বাসা হচ্ছে রাস্তার বাসা আমার। সরি ফর দ্যাট। রিগিং যেটা বলতেছিলাম, রিগিং হচ্ছে আপনার আমাদের যে হাড় আছে, অস্থি আছে, এগুলার সিমিলার কিছু কাজ করার জন্য একটা অপশন থাকে যে কোনো 3D অ্যানিমেশন সফটওয়্যারে, সেগুলোকে রিগিং বলে। অ্যানিমেশনের কাজ করা হয়, সিমুলেশনের কাজ করা যায় ব্লেন্ডারে। বিভিন্ন উইন্ড সিমুলেশন, ফায়ার সিমুলেশন, ফ্লুইড সিমুলেশন, পানি বাতাস, এগুলোর সিমুলেশন করা যায়। রেন্ডারিং বলতে বোঝায় হচ্ছে যে রেন্ডারিং বলতে বোঝা হচ্ছে ফাইনাল আউটপুট নিয়ে আসা। কম্পোজিটিং হচ্ছে যখন খুব বড় ধরনের কোনো প্রোডাকশন হাউসে কাজ করা হয়, তখন একাধিক লেয়ারে বিভিন্ন কাজ করা হয়। মোশন ট্র্যাকিং, এটা হচ্ছে মুভিতে ব্যবহার করা হয়, মুভি বা ভিএফএক্স ইন্ডাস্ট্রিতে খুব বেশি ব্যবহার করা হয়। ভিডিও গেম এবং গেম ক্রিয়েশনও করা যায়, যদিও এটার জন্য খুব আর অন্যান্য পপুলার টুলস আছে। তো ব্লেন্ডার ফাউন্ডেশন হচ্ছে 2002 সালে ওপেন করা হয়, এবং তাদেরই প্রোডাক্ট হচ্ছে ব্লেন্ডার যে কোনো প্ল্যাটফর্মে চলে, যেমন লিনাক্স, উইন্ডোজ, ম্যাকিনটশ, সব প্ল্যাটফর্মে আসলে পারফেক্টলি পারফর্ম করে। ব্লেন্ডার মূলত একটি ডাচ সফটওয়্যার। আমস্টারডামে এদের হচ্ছে এইচকিউ, আমস্টারডামে এদের মূল অফিস। এবং ব্লেন্ডারের কো-ক্রিয়েটর অফ ব্লেন্ডার হচ্ছে টন রেজেন্ডাল। তিনি মানে ব্লেন্ডার কমিউনিটিতে একজন খুবই সম্মানিত এবং পরিচিত পারসন, যেহেতু ব্লেন্ডার তৈরি করছিলেন উনি, এবং বর্তমানে ব্লেন্ডার ফাউন্ডেশনের সিইও উনি। হি ইজ কন্ট্রোলিং ব্লেন্ডার
and keeping it free and open source for us all. তো ব্লেন্ডারের কিছু ফিচার আমরা এখন দেখব। ব্লেন্ডারের ফিচারগুলোর ভিতরে সর্বপ্রথম আসবে হচ্ছে 3D মডেলিং। আমি যেটা বললাম যে নিজের শেপ, নিজের ডিজায়ার্ড অনুসারে শেপ অ্যান্ড সাইজে আমরা মডেলিং করতে পারি। ব্লেন্ডারের মডেলিং টুল হচ্ছে, ব্লেন্ডারের অনেকগুলো মডেলিং টুল আছে, এইগুলো আমরা দেখব। এডিট মোডে আমরা হচ্ছে মডেলিং মূল কাজগুলো করি। তারপর বিভিন্ন মডিফায়ার আছে, মডিফায়ার ব্যবহার করে আমরা কাজগুলো করি। এই জিনিসগুলো আমরা দেখব। স্কাল্পটিং স্কাল্পটিং হচ্ছে অনেক ন্যাচারাল কোনো অবজেক্ট, যখন ন্যাচারাল লুকিং একটা ক্যারেক্টার যখন আমরা তৈরি করতে যাই, যেমন হিউম্যান বা হচ্ছে কোনো অ্যানিমেল, এই কাজগুলো হচ্ছে স্কাল্পটিং এর মাধ্যমে করা হয়। তো ব্লেন্ডারে স্কাল্পটিং এর জন্য বেশ পাওয়ারফুল কিছু টুলস আছে বর্তমানে। প্রিভিয়াসলি ব্লেন্ডারের স্কাল্পটিং টুলটা এত পাওয়ারফুল ছিল না, কিন্তু বর্তমান ভার্সনগুলোতে খুব বেশি পাওয়ারফুল। বাট আমরা স্কাল্পটিং জিনিসটা আমাদের এই ওয়ার্কশপে দেখব না, মেবি লেটার। তারপর আরেক যে অ্যানিমেশন অ্যান্ড রিগিং, অ্যানিমেশন এবং অ্যানিমেশন এর কাজের জন্য অ্যানিমেশন আর রিগিং এর কাজগুলো খুব জরুরি, এবং ব্লেন্ডারে অটোমেটেড কিছু টুলস আছে অ্যানিমেশনের জন্য, রিগিং এর জন্য। এরপরেও হচ্ছে ম্যানুয়াল টুলসও ব্যবহার করা যায় নিজের স্বাধীনতা অনুসারে কাজ করার জন্য। ব্লেন্ডারে আরেকটা খুব বড় একটা ফিচার হচ্ছে গ্রিস পেন্সিল। ব্লেন্ডার যদিও হচ্ছে মূলত 3D মডেলিং টুল, কিন্তু ব্লেন্ডারের ভেতরেই 2D আর্টও করা পসিবল। ঠিক যেমনটা আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে করি বা হচ্ছে ফটোশপে করি, সেই কাজগুলো ব্লেন্ডারেও করা পসিবল। এবং ব্লেন্ডার বর্তমানে 2D টুলসগুলা এত বেশি শক্তিশালী করে ফেলেছে যে কিছু বড় বড় ইন্ডাস্ট্রি, বিশেষ করে জাপানিজ অ্যানিমে ইন্ডাস্ট্রি, ওরা তো 2D অ্যানিমেশন তৈরি করে বেশি, তারা হচ্ছে ব্লেন্ডারকে অ্যাডপ্ট করার চেষ্টা করতেছে। কারণ ব্লেন্ডার একই সাথে 2D টুলস প্রোভাইড করতেছে, প্লাস লাইট, আমাদের সিনে বিভিন্ন লাইট এবং রেন্ডারিং অপশনগুলোও এক্সিস্ট করতেছে। 3D ফিচারে যেগুলো থাকে সেগুলো এক্সিস্ট করতেছে। এই জিনিসগুলো 2D আর্টকে অন্য একটা লেভেলে নিয়ে যাচ্ছে, অন্য একটা পার্সপেক্টিভ থেকে দেখার ব্যবস্থা করতেছে। এই কারণে ব্লেন্ডারের গ্রিস পেন্সিলটা অনেক বেশি ব্যবহার করা হচ্ছে বর্তমানে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। তো এরপর আমাদের আরেকটা ব্লেন্ডারের ফিচার আছে হচ্ছে সিমুলেশন ফিচার। ব্লেন্ডারে বেশ কিছু সিমুলেশন করা যায় এবং খুবই সুন্দরভাবে এই সিমুলেশনগুলো করা পসিবল। যেমন স্মোক, ফ্লুইড, ক্লথ, রেইন, এই জিনিসগুলো যেগুলো হচ্ছে বাস্তবে আমরা দেখি, সেগুলোকে আমরা কম্পিউটারে হচ্ছে তৈরি করতে পারি। ভিএফএক্স ইন্ডাস্ট্রিতে এদের অনেক বেশি ব্যবহার করা হয়। কোনো একটা এক্সপ্লোশন যখন আমরা ক্রিয়েট করতে চাই, তখন স্মোক সিমুলেশন ব্যবহার করি। একটা যদি আমরা হচ্ছে কোনো পানির সোর্স তৈরি করতে যাই, বা হচ্ছে বন্যা, ফ্লাড হচ্ছে, এরকম কোন একটা সিনারিও তৈরি করতে যাই, তখন ফ্লুইড সিমুলেশন ব্যবহার করা হয়। বিভিন্ন কাজে বিভিন্ন টুলস আমরা ব্যবহার করি। ভিএফএক্স ইন্ডাস্ট্রিতেও ব্লেন্ডারের প্রচুর ব্যবহার হয়, এবং বেশ কিছু ফিল্ম, কমার্শিয়াল, ডকুমেন্টারিজ, এগুলোতে হচ্ছে ভিএফএক্স এর কাজে ব্লেন্ডারকে ব্যবহার করা হয়। আমরা একটু পরে একটা জায়গায় দেখবো ব্লেন্ডারের আসলে কিছু নোটেবল ইউসেজ ইন ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ। স্ক্রিপ্টিং, ব্লেন্ডারের আরো অনেক শক্তিশালী একটা ফিচার হচ্ছে ব্লেন্ডারের স্ক্রিপ্টিং। ব্লেন্ডারে কোড করার মাধ্যমে, ডাইরেক্ট কোড করার মাধ্যমে আপনি ব্লেন্ডারের কাজ করতে পারবেন। বেশ অনেক কিছু কাজ করা পসিবল ব্লেন্ডারে এই ফিচার। ব্লেন্ডার মূলত পাইথন ব্যবহার করে, বিপিওয়াই এর হচ্ছে ফাইল ফরম্যাট, .bpy ফাইল ফরম্যাটে আসে। এটা একেবারেই পাইথন কোড, এবং এই কোড করার সুবিধা থাকার কারণে হচ্ছে ব্লেন্ডারকে রিসার্চের কাজে ব্যবহার করা হয়। আমি নিজেও আমার থিসিসের কাজে প্রিভিয়াসলি ব্লেন্ডার ব্যবহার করার ট্রাই করছিলাম। প্লাস হচ্ছে আমি বেশ কিছু রিসার্চারকে দেখছি, তারা হচ্ছে সফটওয়্যার প্ল্যাটফর্ম হিসেবে, মানে তাদের নতুন ক্রিয়েটেড একটা অ্যালগোরিদমকে তারা শো করার জন্য ব্লেন্ডারকে চুজ করে। কারণ ব্লেন্ডার তাদেরকে ইউআই বা হচ্ছে একটা সফটওয়্যার প্ল্যাটফর্ম তারা অলরেডি প্রোভাইড করতেছে, এবং তারা আপনার নিজের কোড বা হচ্ছে আপনার নিজের অ্যালগোরিদম রান করার একটা সুযোগ করে দিচ্ছে। এই কারণে রিসার্চের কাজে, বিশেষ করে সিমুলেশন রিসার্চ
এর কাজে বেশ পরিমাণে ব্যবহার করা হয় ব্লেন্ডারকে। ব্লেন্ডারের সবচেয়ে বড় ফিচার এবং যেটা হচ্ছে মূলত আমরা চাই ব্লেন্ডার থেকে, সেটা হচ্ছে রেন্ডারিং। রেন্ডারিং মানে হচ্ছে ফাইনাল আউটপুট। মানে আপনি তো ব্লেন্ডার ফাইলকে শো করতে পারবেন না সব জায়গাতেই হচ্ছে আমরা হয় ইমেজ বা ভিডিও আকারে আমাদের কাজগুলোকে শো করি। ফাইনাল ফরম্যাট হয় ইমেজ বা হচ্ছে ভিডিও। সো এই রেন্ডারিং হচ্ছে সেই ইমেজ বা ভিডিও ক্রিয়েট করার টুলস গুলা। ব্লেন্ডারের নিজস্ব দুইটা খুবই পাওয়ারফুল রেন্ডারিং ইঞ্জিন আছে, একটা সাইকেলস ইঞ্জিন, একটা ইভি ইঞ্জিন। আমরা এগুলাকে দেখব। আর ইভি হচ্ছে ব্লেন্ডারের নিজস্ব এবং লেটেস্ট রেন্ডার ইঞ্জিন, এবং এটা হচ্ছে রিয়েল টাইম। যদিও ব্লেন্ডারের কিছু বাগ এখনো আছে ইভিতে, তারপরেও ইভি অনেক শক্তিশালী। আর সাইকেলস রেন্ডার ইঞ্জিনটা হচ্ছে আপনার কি বলবো সবচেয়ে শক্তিশালী রেন্ডার ইঞ্জিনগুলোর ভিতরে একটা, এবং খুবই ন্যাচারাল লুকিং কিছু সিনারিও তৈরি করার জন্য পারফেক্ট লাইটিং, আমরা যেটা হচ্ছে ন্যাচারাল লাইট দেখি, পারফেক্ট লাইটিং এর জন্য সাইকেলস ইঞ্জিন ব্যবহার করা হয়। এই তো আমাদের ব্লেন্ডারের ফিচারগুলো মোটামুটি আমরা দেখলাম। এখন আমি যেটা দেখব সেটা হচ্ছে যে নোটেবল ইউসেজ ইন ইন্ডাস্ট্রি। ব্লেন্ডারকে হচ্ছে কোথায় কোথায় ব্যবহার করা হয়। ব্লেন্ডার মূলত গেম, ফিল্ম, অ্যানিমেশন, মুভি, ডকুমেন্টারিজ এগুলো কাজেই ব্যবহার করা হয়। যেসব জায়গায় 3D মডেলের প্রয়োজন পড়ে, ভিএফএক্স এর প্রয়োজন পড়ে, সেই ইন্ডাস্ট্রিগুলোতেই ব্লেন্ডার ব্যবহার করা হয়, এবং প্রায় প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই ব্লেন্ডারকে ব্যবহার করা হয়। তো ব্লেন্ডারের নাসা তাদের ডকুমেন্টারি ক্রিয়েট করার জন্য ব্লেন্ডারকে ব্যবহার করে। ক্যান ইউ ইমাজিন নাসার মতো একটা অর্গানাইজেশন যাদের বিলিয়ন বিলিয়ন ডলার বাজেট, তারা হচ্ছে একটা ফ্রি সফটওয়্যার ব্যবহার করতেছে ব্লেন্ডারের মতো। আসলে এটা মজার বিষয় হইলেও ব্লেন্ডার খুবই শক্তিশালী, এই কারণেই তারা হয়তো ব্যবহার করতেছে এবং বহু বছর যাবত ব্যবহার করতেছে নাসা। আমার মতো যদি অনেক ছোটবেলা থেকে বা হচ্ছে মোটামুটি 10-12 বছর যাবত নেট জিও বা ডিসকভারিতে প্ল্যানেটারি ডকুমেন্টারি দেখে থাকেন আপনারা, নাসা কর্তৃক প্রডিউস করা, তার খুব ভালো সম্ভাবনা আছে সবগুলা কাজই ব্লেন্ডারের করা। তারপর ব্লেন্ডার কিছু মুভিতে ব্লেন্ডারকে ব্যবহার করা হয়েছে, যেমন স্পাইডারম্যান 2, ক্যাপ্টেন আমেরিকা, ওয়ান্ডার ওম্যান, অ্যানাবেল, এবং রিসেন্টলি আরো হয়তো কয়েকটা মুভিতে ব্যবহার করা হয়েছে, আমি এই পর্যন্ত আর কি নোট করছি। এইসব মুভিতেও ব্লেন্ডারকে ব্যবহার করছিল, হয় পার্শিয়ালি ব্যবহার করা হয়েছে বা সম্পূর্ণ কাজটাকেই সম্পূর্ণ মুভিতেই ব্যবহার করা হয়েছে। বাট হয়েছে আসলে এই মুভিগুলা মানে অনেকগুলো স্টুডিও মিলে করে, তো মানে সব স্টুডিও যে ব্লেন্ডার ব্যবহার করে তা না। দেখা গেছে যে সবাই তো দিন শেষে একটা ভিডিও ফরম্যাট দাঁড় করায়। কিছু কিছু স্টুডিও আছে যারা ব্লেন্ডারকেই প্রিফার করে, তারা ব্লেন্ডারের পাইপলাইনে অভ্যস্ত, তারা ব্লেন্ডারকেই প্রিফার করে, তারা ব্লেন্ডারকে ব্যবহার করে এই মুভিগুলোতে কাজ করছে। তারপরে দ্য ম্যান ইন দ্য হাই ক্যাসল একটা টিভি সিরিজ, অ্যামাজন প্রাইমের খুব সম্ভব এটা খুবই পপুলার একটা টিভি সিরিজ ছিল, 2015 থেকে 2019 সাল পর্যন্ত রান হয়েছে, এবং এটাতে একদম জিরো থেকে সবকিছু 3D মডেলিং, ভিএফএক্স, কম্পোজিশন, এভরিথিং করা হয়েছিল হচ্ছে ব্লেন্ডারে। আর আপনারা যদি নাও দেখে থাকেন তাহলে ইউটিউবে 2-1 ভিডিও দেখতে পারেন, ক্লিপ দেখতে পারেন। সিরিজটা খুবই সুন্দর and it's really interesting. ইউবিসফট অ্যানিমেশন, ইউবিসফট তো অনেক বড় একটা গেম কোম্পানি, গেম ডেভেলপমেন্ট কোম্পানি। তারা হচ্ছে ইউবিসফট হচ্ছে অ্যাসাসিনস ক্রিড মনে হয় ওদের, আমি ভুলে গেছি, হয়তো ভুল বলতেছি। তো তারা হচ্ছে তাদের অ্যানিমেশন পাইপলাইনের জন্য ব্লেন্ডারকে ব্যবহার করতেছে এখন। তারপরে হচ্ছে সুপার স্ম্যাশ ব্রোস, মারিও, এটা সুপার স্ম্যাশ ব্রোস এবং ওয়ারক্রাফটে ব্লেন্ডারকে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে এই যে অ্যানিমেশন, জাপানিজ অ্যানিমে ইন্ডাস্ট্রির কথা যেটা বললাম, যে তারা হচ্ছে 2D টুলস এবং 3D লাইটিং এর জন্য ব্লেন্ডারকে চুজ করছে। সো এবং খুব বেশি অনেক পপুলার একটা অ্যানিমে হচ্ছে এভাঙ্গেলিয়ান। তো এভাঙ্গেলিয়ানের নতুন সিজনটা হচ্ছে তারা ব্লেন্ডারে করতেছে। এছাড়াও আরো বেশ কিছু অ্যানিমেতে ব্লেন্ডারকে ব্যবহার করা হয়েছে তাদের প্রোডাকশন পাইপলাইন হিসেবে। সো ব্লেন্ডার is a very useful tool in the industry, very useful and very popular tool in the industry. অনেকে প্রশ্ন করতে পারেন যে মায়া বা হচ্ছে 3DX Max কেন আমরা শিখাচ্ছি না এই মুহূর্তে, বা হচ্ছে তাদের কথা কেন বলতেছি না।
আসলে মায়া 3ds Max দুইটাই হচ্ছে খুব কি বলে এক্সপেন্সিভ সফটওয়্যার, এবং ব্লেন্ডার যত দ্রুত আপডেটেড হয় রিসেন্ট টেকনোলজির সাথে, তারা অটোডেস্ক আসলে এত তাড়াতাড়ি আপডেট হয় না। ব্লেন্ডার খুব দ্রুত আপডেট নিতে পারে, যেহেতু এটা হচ্ছে কমিউনিটি বেসড এবং হচ্ছে ওপেন সোর্স। এটার আপডেট আসে খুব দ্রুত, এবং এটা অনেক আর এটা সাইজ ছোট, ব্লেন্ডার একেবারেই ছোট। এখন খুব সম্ভব ব্লেন্ডার হচ্ছে 150 MB মাত্র, আর 3ds Max বা হচ্ছে মায়া দে আর হিউজ, ওই সফটওয়্যার গুলো হিউজ। যদিও হচ্ছে সবগুলো সফটওয়্যারই খুব ইউজফুল, নো ডাউট দ্যাট দে আর অলসো ভেরি ইউজফুল অ্যান্ড ভেরি পপুলার ইন দ্য ইন্ডাস্ট্রি, বাট ব্লেন্ডার ইজ রিলেটিভলি বেটার দেন দেম রাইট নাও। তো ব্লেন্ডারের মানে প্রত্যেকটা সফটওয়্যারেরই তো কিছু R&D পার্ট থাকে। ব্লেন্ডার যেহেতু অনেক বড় সফটওয়্যার, সেহেতু এদের হচ্ছে নিজস্ব একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফান্ড প্রয়োজন হয়, এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট একটা টিম আছে এদের আমস্টারডামে। তো ব্লেন্ডার নিজেই যে শুধুমাত্র R&D রান করে তা না, বিভিন্ন বড় বড় কোম্পানি যেমন AMD, এনভিডিয়া, এপিক গেমস, ইউনিটি, এরা বহু দিন যাবত হচ্ছে ব্লেন্ডারের সাথে কাজ করতেছে। এপিক গেমস, ইউনিটি, এপিক গেমস তাদের যে গেম ইঞ্জিন আনরিয়েল, এবং ইউনিটি তো নিজের গেম ইঞ্জিন, এরা হচ্ছে নিজেদের যে 3D গ্রাফিক্স প্ল্যাটফর্মটা আছে, এই প্ল্যাটফর্মে তাকে এনরিচ করার জন্য ব্লেন্ডারের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে থাকে। ব্লেন্ডার কিছু অংশ ডেভেলপ করে, ইউনিটি কিছু অংশ ডেভেলপ করে, আনরিয়েল কিছু অংশ ডেভেলপ করে, এবং এরা মিলিতভাবে রে ট্রেসিং, রিয়েল টাইম রেন্ডারিং, এই টাইপের কিছু বড় বড় ফিচার তারা হচ্ছে আবিষ্কার করছে বা ডেভেলপ করছে, এবং পুরো 3D গ্রাফিক্স ইন্ডাস্ট্রিটাকে চেঞ্জ করে ফেলছে। রিয়েল টাইমে আপনি গ্রাফিক্স দেখতেছেন, আপনি হচ্ছে একটা ভ্যালু চেঞ্জ করছেন, এবং তার ফাইনাল আউটপুট কেমন হতে পারে সেটা আপনি রিয়েল টাইমে দেখতেছেন। এটা অনেক বড় বিষয় আমাদের জন্য, যারা আমরা হচ্ছে এই ভিএফএক্স ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছি। কারণ আমি যদি ভিডিও ফাইনাল ভিডিও ফরম্যাট দাঁড় করানোর পরে যদি দেখি যে আমার একটা ভুল হয়ে গেছে বা যেটা চাচ্ছিলাম সেটা হয় নাই, তখন আবার পুরো কাজটা করতে হবে আমাদেরকে। দ্যাটস রিয়েলি টাইম কনজিউমিং অ্যান্ড ফ্রাস্ট্রেটিং ব্যাপার। কিন্তু রিয়েল টাইম রেন্ডারিং যেহেতু তারা অলরেডি তৈরি করে ফেলছে, ইউনিটি এবং হচ্ছে ব্লেন্ডার মিলে, এটা আমাদের জন্য কাজের জন্য অনেক বেশি সুবিধা হয়েছে। গুগল, মাইক্রোসফট, ফেসবুক, ইন্টেল এরা হচ্ছে ব্লেন্ডারকে ব্যবহার করতেছে AR VR প্রোডাক্ট তৈরি করার জন্য, এবং AR VR অগমেন্টেড রিয়ালিটি এবং ভার্চুয়াল রিয়ালিটি অলরেডি মার্কেটে এক্সিস্ট করতেছে, কিন্তু এখনো এটা ম্যাস প্রোডাকশনে যায় নাই, বা হচ্ছে খুব ম্যাসিভ আকারে মানুষজন ব্যবহার করতেছে না। কিন্তু ওই দিকেই আমরা আগাচ্ছি, এবং কোভিড-19 কারণে হচ্ছে এই প্রসেসটা খুব দ্রুত হয়ে যাচ্ছে। যেটা হচ্ছে প্রেডিক্ট করা হয়েছিল 2030 সালের দিকে আসবে, সেটা এখন বলা হচ্ছে যে না, 2025 সালের ভিতরেই আমাদের এই ফিচারগুলো আনতে হবে বা আসবে। যেটা হচ্ছে গুগল, ফেসবুক, মাইক্রোসফট এরা হচ্ছে এই গবেষণাগুলো করতেছে, এবং এই পুরো কাজে যে একটা 3D প্ল্যাটফর্ম লাগে, 3D অ্যাসেট স্টোর লাগে, তাদের অ্যালগোরিদমগুলো রান করার জন্য একটা সফট প্ল্যাটফর্ম লাগবে। এই প্ল্যাটফর্মটা হচ্ছে ব্লেন্ডার প্রোভাইড করে, এবং ব্লেন্ডারকে এই জন্য প্রচুর পরিমাণ টাকা দেওয়া হয়, এবং সেটা হচ্ছে $1 মিলিয়ন অ্যাকাউন্ট করতে হয়। এই মিলিয়ন প্রচুর টাকা দেয় গুগল, ফেসবুক ব্লেন্ডারকে তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য। তারপরে হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম অলরেডি ব্লেন্ডার ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য আলাদা অ্যাড অন তৈরি করে দিচ্ছে, কিছু ফিচার ডাইরেক্টলি যাতে আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামের সাথে ইন্টিগ্রেট করতে পারি, কানেক্ট করতে পারি, এই জন্য 2020 সালে এটা তারা তৈরি করে দিচ্ছে। তারপরে নাসা তাদের বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ ওয়েব অ্যাপ হচ্ছে ব্যবহার করার জন্য, বিশেষ করে মার্স রোভার কিভাবে হচ্ছে কাজ করে, বা মার্স রোভারের ইন্টারাকশন কিভাবে পসিবল, সেটা বোঝানোর জন্য বিভিন্ন ওয়েব অ্যাপ তৈরি করে। সেটাও হচ্ছে তারা ব্লেন্ডারকে ব্যবহার করছে, যেহেতু তারা ব্লেন্ডারকে এমনিতেই অনেক বেশি ব্যবহার করে থাকে তাদের ডকুমেন্টারির জন্য বা মিডিয়া পাবলিশিং এর জন্য।
তো তারা ব্লেন্ডারকে এখন ব্যবহার করতেছে তাদের ওয়েব অ্যাপ হিসেবে, তাদের মানে অন্যদেরকে এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। এই তো ব্লেন্ডারের R&D গেল। তারপরে আসবো হচ্ছে ফিউচার অফ 3D ইন্ডাস্ট্রি। আচ্ছা ঠিক আছে, এটা আমরা একদম লাস্টে দেখবো, সমস্যা নেই। এখন আমি হচ্ছে স্লাইড শেয়ারটা অফ করি। আচ্ছা স্লাইড শেয়ার অফ করার দরকার নাই, থাকুক। আপনাদের কিছু কোশ্চেন আমি এখন নেই, মানে আমি খুব দ্রুত অনেক কথা বলে ফেলছি, অনেক ইনফরমেশন দিয়ে ফেলছি। আপনাদের কাছ থেকে কিছু কোশ্চেন এখন শুনি, 5-7 মিনিট কিছু কোশ্চেন আমরা নেই এখন। আপনারা কেউ কিছু যদি বলতে চান বা জিজ্ঞাসা করতে চান এখন বলতে পারেন। স্লাইডটা কি শেয়ার করা হবে? এই স্লাইড দিয়ে আপনি কি করবেন তা তো আমি জানি না খুব একটা, বাট আপনারা যখন চাচ্ছেন আমি শেয়ার করে দিব, সমস্যা নেই। আমাদের ফেসবুক গ্রুপে আমি শেয়ার করে দিব স্লাইডটা। এখান থেকে কোনোদিন কোনো কোশ্চেন আসবে না, চিন্তা করেন না, বা কিছু করবে না। আচ্ছা একজন কোশ্চেন করছেন স্ট্যান্ডার্ড কনফিগারেশন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আশাফুল, ওই যে পার্টিসিপেট অপশনে একটু আগে মিউট করা ছিল পার্টিসিপেন্টদেরকে, আচ্ছা আচ্ছা অ্যালাউ পার্টিসিপেন্ট টু আনমিউট দেমসেলফ, এই অপশনটা চালু করে দিলে ওনারা কথা বলতে পারবে। আচ্ছা এখন কি চালু করে দিছো? হ্যাঁ হ্যাঁ আমি চালু করে দিচ্ছি। এটা হলো যে আচ্ছা পার্টিসিপেন্ট লিস্টের নিচে 3টা ডট আছে, ওখানে আছে। ভাই একটা প্রশ্ন ছিল, ওই যে ধরেন আপনি বলছেন 20 তারিখ পর্যন্ত এর কোর্সটা হবে, তো 20 তারিখের মধ্যে এই 5 দিনে আমরা মানে কতটুকু শিখতে পারবো? কারণ আমি তো জানি যে ব্লেন্ডার মানে অনেক ধরেন আমরা যতগুলো শিখছি এই যে ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলো যা শিখছি ওগুলো থেকে অনেক কঠিন। তো এই 5 দিনে কি শিখতে পারবো এটা থেকে? হ্যাঁ, ব্লেন্ডার আসলে খুবই কঠিন, 5 দিনে ব্লেন্ডার শেখা যায় না, এটা সত্য কথা। এই জন্য মানে আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে ব্লেন্ডারের এই যে ফিচারগুলো আমি আপনাদেরকে দেখালাম, এই কিছু ফিচারের সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়ানো, যে এই ফিচারগুলো এভাবে কাজ করে এবং হচ্ছে এই ফিচারগুলা আর আউটপুট এভাবে আনতে হয়, বা হচ্ছে কমপ্লেক্সিটি এরকম, জাস্ট এরকম কিছু ইন্ট্রোডাকশন আমি দিয়ে যাব আপনাদেরকে। 5 দিনে ব্লেন্ডার শেখা যায় না, এটা ইম্পসিবল। ব্লেন্ডার খুবই কমপ্লেক্স এবং খুবই বড় একটা সফটওয়্যার। যে কোনো সফটওয়্যারই, আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটর বলেন, আমি নিজেও এগুলা শিখছি, এন্ড দে টুক আ লট অফ টাইম টু। আশরাফুলের সাথে আমি একটু যোগ করতে চাই ভাইয়ার উপরে, হ্যাঁ, যে 5 দিনে আসলে ব্লেন্ডার শিখে শেষ করা যায় না, কিন্তু 5 দিনে ব্লেন্ডারে হাতে খড়ি দেওয়া যায়। এবং এখানে আমাদের মানে যাদেরকে নিয়ে আমরা আজকের ওয়ার্কশপটা করছি, আমরা প্রত্যাশা করছি যে এই 5 দিনে অন্তত ওনারা ব্লেন্ডারে একটু হাত দিতে পারবে, একটু এক্সপ্লোর করতে পারবে এবং সেখান থেকে বুঝতে পারবে যে এটা কিভাবে শিখতে হয়। সো আশাফুল যে জিনিসটা কভার করবে যে ব্লেন্ডার কিভাবে শিখতে হয়, ওই হাতুড়িটা করবে। আর এই ওয়ার্কশপের পরেও যাদের আগ্রহ থাকবে তাদের জন্য আমাদের এপ্রিলের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে আরো একটা অ্যাডভান্স ওয়ার্কশপ করা হবে। সো ওইটা হলো ওই ওয়ার্কশপটা করার জন্য এই ওয়ার্কশপটা শেষ করতে হবে সাকসেসফুলি। ওই ওয়ার্কশপ কতদিনে হবে ভাইয়া? ওই ওয়ার্কশপটাও 5-6 দিনের হবে, যেটা হবে এপ্রিলের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে। কিন্তু ওই ওয়ার্কশপে যাওয়ার টিকিট হলো এই ওয়ার্কশপে যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হবে এগুলো মানে করে ফেলা, করে পরের ওয়ার্কশপের জন্য। বাংলাদেশে কি ব্লেন্ডার ফুল মানে শেখানো হয় একদম ইয়ের মতো, ফটোশপ, ইলাস্ট্রেটর ওগুলোর মতো এমন কোনো ইয়ে নাই? আমি এখন অনেক খুঁজছি কিন্তু পাই নাই। এই প্রথম হলো ব্লেন্ডারে কোনো একটা পাইলাম যে তারা একটু শেখাচ্ছেন। হ্যাঁ, কারণ ব্লেন্ডারে বা 3D সফটওয়্যারে বাংলাদেশে এখনো ওইরকম বড় ইন্ডাস্ট্রি বা বড় ট্রেনিং ফ্যাসিলিটিস এখনো নাই। আমরাই হচ্ছে খুব স্বল্প পরিসরে শুরু করতেছি, আশা করি সামনে আসবে। এক্স্যাক্টলি, মানে এরকম বিচ্ছিন্ন ভাবে ছোট ছোট অনেকেই চেষ্টা করছেন ব্লেন্ডারটা শেখানোর এবং জনপ্রিয় করার। তারই একটা উদ্যোগ হিসাবে এই যে আমাদের আজকের ওয়ার্কশপটাও, যে ব্লেন্ডার শেখাটা আপনাদের কাছে সহজ করা। সো মানে হতাশা ব্যঞ্জক না হয়ে আজকে এই ওয়ার্কশপটা যে ইউএস এমবাসি এবং আরডুইনো কমিটি মিলে করছি, আমরা করতে পারছি, এটাকে একটা আশার জিনিস হিসাবে দেখেন এবং এই 5 দিনে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমার বিশ্বাস। আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা কোশ্চেন করেন। একটু আগে আরেকজন কথা বলতে চাচ্ছিলেন একটা আপু, আপনি চাইলে একটু বলে নেন আগে।
হ্যাঁ 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 বলুন। আহ, পরীক্ষা কি আপনারা নেবেন অর ইউএস এম্বাসি রিলেটেড অথরিটিস? মে আই নো প্লিজ? মানে আমাদের প্রস্তুতিগুলো তো ওইভাবে আটসাট করে নামতে হবে, since it's regarding with certificate course of course, that's why. আর আচ্ছা আরেকটা আমার রিকোয়েস্ট থাকবে, if you follow up the next courses like include regarding blender, মানে পরবর্তী এতে যেন আমরা একটা ফলো আপ পাই যে আমরা এটার সাথে আবার কানেক্টেড হয়ে আবার পার্টিসিপেট করতেছি এরকম। কাইন্ডলি ইটস হাম্বল রিকোয়েস্ট প্লিজ। ইয়েস ইয়েস, আমাদের যে ম্যানেজমেন্ট টিম আছে তারা এই জিনিসগুলোকে দেখবে। আর হচ্ছে যে এক্সামের বিষয়টা বললেন, এক্সাম নিয়ে বেশি মাথা ঘামায়েন না, এটা ইউনিভার্সিটির মতো অনেক কঠিন কোশ্চেন করা হবে না, খুবই সিম্পল কিছু জিনিস আমি একটা জাস্ট জানতে মানে চাবো। সহজ প্রশ্ন মাথায় ঘুরতেছে, Thank ইউএস you, thank এম্বাসি you, মানে thank এই you, thank কোর্সটা you. কেন অফার করলো, মানে তাদের লাভ কি? তো আচ্ছা, ইউএস এম্বাসি যে কাজটা করে যে এটা হলো তাদের পাবলিক রিলেশন এবং পাবলিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের একটা কাজ। তো আসমা আপু কি আছেন? আসমা আপু কি হ্যাঁ উত্তর হ্যাঁ দিবেন? আমি আছি, let me jump in. Yes, Right. hi, this is Asma from the American Center. যারা যারা আমেরিকান সেন্টারে ভিজিট করেছেন তারা তো সবাই আমাকে চিনেন, যারা চিনেন না তাদেরকে বলছি ইউএস এমবাসিতে একটা লাইব্রেরি আছে, সেটা হচ্ছিল দ্য আমেরিকান সেন্ট্রাল লাইব্রেরি। সো এই লাইব্রেরিতে আমাদের একটা মেকার স্পেস আছে। মেকার স্পেস হলো একটা স্পেস যেখানে যারা সায়েন্স টেকনোলজি নিয়ে কাজ করে তাদেরকে আমরা এনকারেজ করি কিভাবে তাদের নলেজ এবং তাদের ইন্টারেস্টটাকে আরো গ্রেটার পর্যায়ে নিয়ে যেতে পারে। সেই জন্য আমাদের একটা ল্যাব আছে, সেখানে ইকুইপমেন্ট আছে, সেখানে সব ম্যাটেরিয়াল আছে এবং উই ট্রাই টু সাপোর্ট দেম in different how do we support doing different kind of program. For example, যে প্রোগ্রামটা এখন হচ্ছে ইউজুয়ালি এই ধরনের প্রোগ্রাম আমরা ইন হাউসে করে থাকি। Because of this pandemic situation, we are trying to not like ideally বসে না থেকে we trying to do this kind of program over the virtually. সেজন্য আমরা এক বছর যাবত ভার্চুয়াল প্রোগ্রামটা করছি। ইউজুয়ালি আমাদের এইসব প্রোগ্রাম অ্যাকচুয়ালি আমাদের সেন্টারেই করা হয়। আর কেন করছি, দিস ইজ পার্ট অফ প্রোভাইডিং ইনফরমেশন অ্যান্ড এনকারেজিং our Bangladeshi student about the STEM education and how important it is in this 21st century. This is very important thing that a lot of people who are learning are not science background because they are afraid, but this is nothing to be afraid of. This is something that অনেকেরই ইন্টারেস্ট থাকে, বাট যেহেতু এটা একটা ক্রিটিক্যাল মনে করে বাংলাদেশে, সো আমরা আসলে চাচ্ছিলাম তাদেরকে এনকারেজ করে যে কাম টু দিস সোসাইটি অফ স্ট্যাম অ্যান্ড লার্ন অ্যান্ড মেক সামথিং অফ ইউর সেলফ। সেই জন্য আমরা এটা করি। আর কারো কোনো কোয়েরি থাকলে আস্ক মি এগেন। আমার একটা প্রশ্ন ছিল শিওর। মনে ভাই, যদি আচ্ছা একটু আগে আপু বলছিলেন যে কিছু লার্ন করা এবং সেটা কাজে লাগানো সোসাইটির জন্য। আসলে ঢাকায় তো আমেরিকান সেন্টার আছে, ঢাকায় এম্বাসি অনেকগুলি কাজই করে, আমেরিকান এম্বাসি, বাট চট্টগ্রামে সে অর্থে কিন্তু এই ধরনের ফেসিলিটিস গুলো আমরা পাই না। চট্টগ্রামের ইউথদের জন্য যদি এই ধরনের কোনো প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করতে চাই প্যান্ডামিকের পর, বা প্যান্ডামিক সিচুয়েশনও ভার্চুয়ালি, প্যান্ডামিকের পর ফেস টু ফেস যদি করা যায়, সেক্ষেত্রে কি এম্বাসি কোনো ধরনের সহায়তা করবে? Of course, definitely we'll do that. Definitely, we have our corner, Chittagong corner আছে আমাদের, সেখানে আপনি usually they do provide do this kind of program. I'm not sure যে আপনি কখনো ভিজিট করেছেন কিনা। If you ever have a like যখন সিচুয়েশন ইমপ্রুভ হবে, লাইব্রেরিটা খুলবে, চিটাগাং কর্নারটা ভিজিট করবেন, ওখানেও একটা ছোট মেকার স্পেস আছে, ওখানেও এই ধরনের প্রোগ্রাম করা হয়, বাট অত লার্জার পোর্শনে হয় না যেভাবে আমরা করি। আচ্ছা, আমি একটু কি শেষ করতে পারি আমার কথাটা? হ্যাঁ হ্যাঁ শিওর। হ্যাঁ, যেটা বলছিলেন আপনি যে খুব সম্ভবত চিটং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে একটা কর্নার আছে, যেটা যতদূর আমি জানি, সেটা হচ্ছে আমি যে বিষয়টা বলছিলাম, চট্টগ্রামে একটি পুরনো কালচারাল এবং ইউথ অর্গানাইজেশন আছে, নাম পূর্বা। আমি পূর্বার এখন সভাপতি দায়িত্বে আছি। তো আমাদের কাছে অনেক ইউথ আসে যে আমেরিকান এম্বাসি কাজগুলো করছে, এই ভালো কাজগুলো করছে, এগুলোতে কিভাবে যুক্ত হওয়া যায়। বাট ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি রিলেটেড স্টুডেন্টরা এটা একটু প্রায়োরিটি পায়, বাট তার বাইরে আসলে গিয়ে বাইরে থেকে যারা ইউথরা চায় বা সে অর্থে আসলে ফেসিলিটিসটা পায় না। এটা একদম একদম রুট লেভেলের কথাটাই যদি আমি বলি, তো সেক্ষেত্রে আপনারা যদি আমাদের একটু সাপোর্ট করেন, আমরা
সব ধরনের লজিস্টিক সাপোর্টই আমাদের আছে। আমরা ন্যাশনালি অ্যাওয়ার্ডই, গভর্নমেন্ট আমাদের অ্যাওয়ার্ডও দিয়েছে বেশ কটা। আমরা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সাথেও বেশ কিছু কাজ করেছি, শান্তিতে বিজয় ক্যাম্পেইন থেকে শুরু করে বেশ কিছু ক্যাম্পেইনে। সো এই জায়গায় আমাদের কাজ করার সুযোগ আছে, যদি আপনারা একটু হেল্প করেন। বোধহয় চট্টগ্রামে অন্তত পক্ষে গুটি কয়েক মানুষের জন্য হলেও এটি যদি করা যায়, একটা চেঞ্জ বোধহয় করা সম্ভব হবে। এখানটায় কিন্তু বেশ আগ্রহ আছে। ঠিক আছে, আপনি যেটা করবেন আমাদের সাথে একটু যোগাযোগ করবেন, ঠিক আছে? আমরা তো এই 5 দিনের কোর্সে আছি, আমিও আছি। আমার সাথে আপনি তাহলে যেহেতু আপনি ওই অর্গানাইজেশনের সাথে কাজ করছেন, you hold such a position, I think I will try to do something that আমরা যেন কোলাবোরেটলি কোনো প্রোগ্রাম করি যেটা আপনার ইয়ুথদের জন্য করা এবং তাদের বেনিফিশিয়ালি হয় সেই ধরনের। ঠিক আছে, আমরা এই জিনিসটা মাথায় রাখবো এবং আপনি আমাকে ঠিক আমি আপনাকে আমার ইমেল অ্যাড্রেসটা শেয়ার করব, সো রাইট টু মি, দেন উইল টক মোর অ্যাবাউট দিস। ওকে, ঠিক আছে? ইয়া শিওর, থ্যাংক ইউ। জি, আমি একটু কথা বলতে পারি? হ্যালো। জি অবশ্যই, আমি একটু আগের একটা প্রশ্নের উত্তর একটু দিয়ে নেব। আগে একজন আপু একটু জিজ্ঞেস করেছিলেন যে পরীক্ষা নেওয়া হবে সার্টিফিকেটের জন্য, দের ইজ নো এক্সাম, এবং আপনি এটাকে যদি পরীক্ষার জন্য পড়তে হবে এভাবে দেখেন, আপনার শেখার ফানটা নষ্ট হয়ে যাবে। আশা করি একটু স্ক্রিনশটটা অফ করলে মনে হয় চেহারা দেখা যেত সবার। সো হ্যাঁ, কোনো পরীক্ষা নেওয়া হবে না, পরীক্ষা নেওয়া হবে না, বরং আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হবে এবং ওই অ্যাসাইনমেন্টটাও আপনাকে বলা হবে যে আপনার ক্রিয়েটিভিটি থেকে করেন, এবং এটা ইউএস এম্বাসি না, এটা আরডুইনো কমিউনিটি বাংলাদেশ চেক করবে। করার পরে ইউএস এম্বাসিকে বলবে যে হ্যাঁ, সে অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে এবং আমরা যা যা শিখিয়েছি ওই অনুযায়ী আপ টু স্ট্যান্ডার্ড হয়েছে। তারপরে ইউএস এম্বাসি থেকে আপনাকে সার্টিফিকেট আবার আরডুইনো কমিউনিটিকে দেওয়া হবে, তারপর আমরা আপনাকে ইমেইল করব। সো দ্যাটস দ্য প্রসেস। কোনো এক্সাম নেওয়া হবে না, সো ওই আপনার শেখার আনন্দটাকে নষ্ট করিয়েন না। মানে থ্যাংক ইউ, কিন্তু আমি সরি টু ইন্টারাপ্ট, আমি এই জন্য জিজ্ঞেস করলাম যে পরীক্ষা থাকলে তো অন্যরকম একটা টেনশন কাজ করে, যে আবার বারবার একটা ব্যাপার থাকে, এই জন্য জাস্ট কাইন্ডলি ডোন্ট টেক ইট অ্যাওয়ে প্লিজ। নো প্রবলেম, ওকে, হ্যাভ ফান। আমি মনে হয় একজন ভাইয়াকে ইন্টারাপ্ট করেছিলাম, রহিমুল্লাহ ভাইয়া। জি ভাইয়া, একটু কথা বলতে পারি? জি হ্যাঁ অবশ্যই। আসলে আমি ওই গত 15 সাল থেকেই আমি ব্লেন্ডার, সিনেমা 4D, 3D মায়া এগুলোতে প্রচুর কাজ করছি। আমি ব্লেন্ডারে মূলত বেসিক কিছু জানি, কিন্তু সিনেমা 4D বলতে গেলে 50 এরকম বলা যায়। সিনেমা 4D তে আমি ওই 3D ভার্চুয়াল সেট, অ্যানিমেশন, আপনার নিউজ ইন্ট্রো এগুলোতে কাজ করতে পারি আলহামদুলিল্লাহ, কিন্তু ব্লেন্ডার একটু হার্ড লাগে আমার, আর এই জন্য ব্লেন্ডারটা আমি তেমন করি নাই। এখন আমি জানতে চাচ্ছি যে আমি যদি এই কাজগুলোতে এগিয়ে যাই, তাহলে আমার ভবিষ্যৎটা কি আমি কোনো কিছুতে করতে পারবো কিনা। একসময় আমি স্বপ্ন দেখে এই 3D তে আমি জগৎটাতে ঢুকছিলাম। এই অলরেডি এমনি 18 নিউজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমি এমনি চাকরি করার সুবাদ হয়েছে, কিন্তু আমি ঢাকাতে প্রচুর খুঁজছি এই অ্যানিমেশন, এই 3D কার্টুন এসব দিয়ে, কিন্তু পারি নাই। শেষ বেলায় আমি এলাকায় এসে একটা দোকান করছি। বলতে গেলে এখন 3D তে একটু কমে গেছি আর কি। আপনাদের ইনভাইটটা দেখে আমি আবার জয়েন হলাম, এই আর কি ভাইয়া। আচ্ছা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আর আপনি যেহেতু অনেকদিন ধরে কাজ করতেছেন এই রিলেটেড সফটওয়্যারে, বাংলাদেশ আসলে এটা আসার কথা, মানে খুব ভালো একটা মানে হোপ ফর আস যে বাংলাদেশে এখন এই ইন্ডাস্ট্রিটা বড় হচ্ছে। রিসেন্টলি হচ্ছে বাংলাদেশে কিছু বড় বড় ভিএফএক্স আর্টিস্ট আছে যারা হচ্ছে হলিউড বা বলিউডে কাজ করে। তাদের সাথে এক হয়ে বাংলাদেশে একটা ভিএফএক্স কমিউনিটি আছে, সেখানে একটা গ্রুপে বেশ ভালো আলাপ আলোচনা হয়। বাংলাদেশে কিছু কোম্পানি দাঁড় হচ্ছে। আসলে বাংলাদেশে এটা এখনো বড় ধরনের কোনো কোম্পানি হয়ে ওঠে নাই বাংলাদেশে, কিন্তু তারা বড় হচ্ছে আস্তে আস্তে। নিজস্ব অ্যানিমেশন, নিজস্ব প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট অ্যানিমেশন, এগুলো প্রোডাক্ট যে মিডিয়া পাবলিশ করা হয় প্রোডাক্টে, এগুলার কাজ তারা চালু করতেছে। সো বাংলাদেশে ইন্ডাস্ট্রিটা এখনো বলতে গেলে বাচ্চা পর্যায়ে আছে, এখনো নবজাতক বাচ্চা। তো আশা করি বড় হবে ইন্ডাস্ট্রিটা,
যেহেতু আর হচ্ছে বাংলাদেশ আচ্ছা সরকার ভাইয়া, কিন্তু এই জন্য এগুলার পিছনে ইনভেস্ট করতেছে। আমি নিজেও যখন শেখা শুরু করছি তখন সরকারি ট্রেনিং নিয়ে শুরু করছিলাম। সো আইসিটি মিনিস্ট্রিও ইনভেস্ট করতেছে এবং তারা তো ভবিষ্যৎকে মানে সামনে রেখেই ইনভেস্ট করে, বড় বড় ইনভেস্ট করে। সো দে আর অলসো হোপিং যে আমরা এরকম কিছু কোম্পানি তৈরি করব বাংলাদেশে, যারা হচ্ছে মিডিয়া সেক্টরে বেশ ভালো একটা প্রভাব ফেলবে। ওকে, আমি আচ্ছা ভাইয়া আরেকটা ভাইয়া, সবাইকে, আমাদের একটু টাইম লিমিট আছে, তো আমাদেরকে প্রশ্নোত্তর আচ্ছা পর্বটা ক্লোজ করে আবার শেখাতে যেতে হবে। শেখার হ্যাঁ। পরে আবার মানে ইটস লাইক যে আমরা এখন পর্যন্ত কিছুই শিখিনি, তার আগে আমরা প্রশ্ন শুরু করেছি। লেটস লার্ন ব্লেন্ডার এন্ড দেন ফাইন্ড আউট যে ব্লেন্ডার দিয়ে আমি কোন ইন্ডাস্ট্রিতে জব করতে পারি, কি বানাতে পারি, আমি কি ফান প্রজেক্ট করতে পারি, নাকি কোথাও চাকরি করতে পারি, নাকি বাংলাদেশে বসে আমি ফ্রিল্যান্সিং করতে পারি। সো লেটস ফার্স্ট অ্যাকোয়ার দ্য স্কিল, তারপরে আমরা এটা শিখি কি হবে না হবে ওটা পরে করি। মোস্টলি যে জিনিসটা আমরা বলছি যে হ্যাভ ফান হোয়াইল লার্নিং, মানে এত যদি দুশ্চিন্তা আপনারা করেন যে শিখে কি হবে, ব্লেন্ডার আমি চাকরি পাবো কিনা, আপনারা শেখার আনন্দটা হারিয়ে ফেলবেন। এন্ড এই ওয়ার্কশপ গুলো আমরা করি মানুষের মধ্যে শেখার আনন্দটাকে উদ্দীপিত করার জন্য। মানে এই ওয়ার্কশপ শেষে যতটুকু শিখবেন সেটা দিয়ে কোথাও চাকরি পাবেন না, কিন্তু আপনি যতটুকু শিখবেন সেটা দিয়ে পরের অংশের শেখাটাতে যেতে পারবেন। তো আমি ভাইয়া লাস্ট একটু যোগ করতে পারি কিনা? আমি যেটা বলতে চাচ্ছি, আমি তো আলহামদুলিল্লাহ এমনি প্রায় 4-5 বছর ধরে এই 3D নিয়ে আছি। আমি চাচ্ছিলাম আমাদের এই 3D বা এরকম অ্যানিমেশন জাতীয় যারা শিখতে আগ্রহী বা এরকম কোন সংগঠন বা কিছু একটা করা যায় কিনা, যাতে আমরা যারা আগ্রহীরা আছি তারা যাতে কাজ করতে পারি এইভাবে। আচ্ছা, এটা অলরেডি আছে। ছোটখাটো একটা কমিউনিটি বাংলাদেশ অলরেডি এক্সিস্ট করে, ভিএফএক্স কমিউনিটি। আপনি হচ্ছে একটা কাজ করবেন, আপনি আমাকে ফেসবুকে একটা নক দিন, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট সহকারে একটা নক দিন, আমি আপনাকে ওই গ্রুপটাতে অ্যাড করে দিব ইনশাআল্লাহ। ভাইয়ার মেসেজটা কিভাবে পেতে পারি আমি একটু? না মেসেজ না, আচ্ছা আমাকে ফেসবুকে মেসেজ দিন। আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নাই। আমার আইডি ইজিলি পাওয়া যাবে মেকার স্পেসে খুঁজলে, খানিকক্ষণ পরেই দেখা যাবে আমি পোস্ট করছি। মানে অফিশিয়ালি ভাবে ধরেন প্রফেশনাল শেখার কোনো ওয়ে আছে সরাসরি? এটা তো 5 দিনের কোর্স, তো 5 দিনের কোর্সের পরে ধরেন আপনারা পরে আর 5 দিন নেবেন, কিন্তু তারপর যদি ধরেন ওই যে এই আপু যেভাবে বললেন যে ওনারা মানে প্রথমে এভাবে করা হতো না, কিন্তু করোনার কারণে এই মানে ভার্চুয়ালি ক্লাসগুলো করা হচ্ছে। তো আমরা যদি ভার্চুয়ালি ছাড়া এই যে ফিজিক্যালি যদি ক্লাস করার কোনো ইয়ে আছে, ওয়ে আছে কোথাও? না, এখনো হয় নাই এরকম, বাংলাদেশে এখনো এরকম ট্রেনিং সেন্টার হয় নাই। এটা কি হওয়ার সম্ভাবনা আছে কখনো? হ্যাঁ অবশ্যই আছে এরকম। ওই যে সাইক্লোর স্টুডিও নামের কিছুদিন আগে দিগন্ততে একটা মুভি, ওই যে টুমোরো ল্যান্ড নামের একটা শর্ট ফিল্ম, সাইক্লোর স্টুডিও, ওরা ফুল অন 3D ডিজাইন, অ্যানিমেশন এগুলোতে কাজ করে। তো আপনি যদি এক্সপ্লোর করেন একটু, বাংলাদেশে এরকম ছোটখাটো কয়েকটা ফার্ম হচ্ছে যারা ধীরে ধীরে বড় হচ্ছে, কিন্তু ওই যে ওইরকম এক নামে চেনে এখনো এরকম হয়নি। সো ইভেন এবার লার্নিং, সো আর কোনো প্রশ্ন আমরা নেব না, কারণ মানে বেশিরভাগ প্রশ্নগুলো আসছে লাইক ব্লেন্ডার শিখে কি হবে, ফিউচারে কি হবে না হবে। সো মূল যে জায়গাটা থেকে আমরা সরে যাচ্ছি সেটা হলো যে ব্লেন্ডার আপনি এখন আগামী 40 মিনিটে কতটুকু শিখতে পারবেন এবং ওই শেখাটা থেকে কতটুকু আনন্দ পাবেন। আর এর সাথেই আমি অ্যাটেন্ডেন্স ফর্মটাও দিয়ে দেবো। অ্যাটেন্ডেন্স ফর্মের সাথে সাথে আশরাফুল যে বললো যে ওকে খুঁজে পাওয়া ফেসবুকে, সো আমি 2টা গ্রুপের লিংক দেবো, ওই গ্রুপ দুটোতে জয়েন করলেই দেখবে যে ওখানে আশরাফুল সবার ব্লেন্ডারের অ্যাসাইনমেন্টের উপরে কমেন্ট করতেছে, সো ওইভাবে খুঁজে পাবেন। এন্ড আরো যদি কারো প্রশ্ন থাকে তাহলে মেসেজ অপশনে করুন। আমরা ওই নেক্সট আধা ঘন্টা পরে যে আবার একটা ব্রেক দেবে প্রশ্ন উত্তরের, ওখানে আমরা ওগুলো উত্তর করব। সো আমি অ্যাটেন্ডেন্স ফর্মটা দিয়ে দিচ্ছি। ওকে, অ্যাটেন্ডেন্স ফর্মটা দিয়ে দাও, আর একই সাথে হচ্ছে আমি আবার সেশনে ফেরত দেব, স্ক্রিন শেয়ার আবার। হ্যাঁ, আমি দুঃখিত যে আমি সবাইকে ইন্টারাপ্ট করে সবাইকে থামিয়ে দিয়ে আবার স্ক্রিন শেয়ারে চলে গেলাম, বাট মানে আমরা যদি কথা বলতে থাকি তাহলে আমাদের অনেক কথা বলা হবে, কিন্তু দেখা যাবে যে আমাদের 8:30 বেজে গিয়েছে এবং আমাদের ওয়ার্কশপের টাইম অফ হয়ে গেছে, কিন্তু খুব একটা বেশি শেখা হয়নি। এবং আমি ওই শেখার জায়গাটাতে একটু নজর দেওয়ার জন্য সবাইকে থামিয়ে আবার ব্যাক করলাম। ওকে, ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ, আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স ফর্মটা দিয়েছি, ওটা একটু ঝটফট পূরণ করে ফেলবেন আপনারা।
আর এই মুহূর্তে কেউ মেসেজ দেন না, অ্যাটেন্ডেন্স ফর্মের মেসেজটা উপরে চলে যাবে, তখন আর কেউ খুঁজে পাবে না। ওকে, লেটস স্টার্ট এগেন। সো ব্লেন্ডার সম্বন্ধে আমরা কিছু জানলাম, আর হচ্ছে এখন ব্লেন্ডার পাবো কোথায়? ব্লেন্ডার পাবেন হচ্ছে blender.org এই ওয়েবসাইটে। আশা করি আপনারা হচ্ছে ব্লেন্ডার ডাউনলোড করছেন অলরেডি, যেহেতু আমরা ইভেন্টে বলে দিছিলাম ব্লেন্ডারটাকে ডাউনলোড করে ইনস্টল করে নিয়ে আগেই, ওয়ার্কশপ শুরুর আগেই। আশা করি সবাই করছেন, যারা করেন নাই তারা করে নিতে পারেন, সমস্যা নেই। এখানে ডাউনলোড একটা বাটন আছে। ব্লেন্ডারের লেটেস্ট ভার্সন হচ্ছে 2.92। এটা এই মাসের শুরুর দিকে হচ্ছে রিলিজ দেওয়া হয়েছে। সো দিস ইজ দ্য লেটেস্ট ভার্সন এন্ড ইউ শুড ডাউনলোড দিস ওয়ান। আর যদি আপনাদের পিসিতে সাপোর্ট না করে তাহলে হচ্ছে ওল্ড ভার্সন কিছু পাওয়া যায়, ব্লেন্ডারের ওল্ড ভার্সন গুলো পাওয়া যায়, সেগুলো কোনো একটা আপনি ইনস্টল করতে পারেন। ওল্ড ভার্সনের লিঙ্ক গুলা খুব সম্ভব ডেভেলপার সরি, এই লিঙ্কটা এই মুহূর্তে আমার কাছে নাই, যেখানে ওল্ড ভার্সন, ব্লেন্ডার ওল্ড ভার্সন গুলো পাওয়া যায়। অনেকেই কোশ্চেন করতেছিলেন যে হচ্ছে ব্লেন্ডারের ইউজ করার জন্য কম্পিউটারের স্পেসিফিকেশন কেমন হওয়া উচিত, পিসি স্পেসিফিকেশন। তো মোটামুটি 4GB র্যাম, i5 হলেই, i5 ইন্টেল i5 বা সমমানের সিপিইউ, এবং হচ্ছে 4GB র্যাম হলেই ব্লেন্ডার ভালোই চলে। আর যদি গ্রাফিক্স কার্ড থাকে আপনাদের, এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড থাকে বা হচ্ছে রাইজেনের থাকে, তাহলে সেটা প্লাস পয়েন্ট, খুবই স্মুথলি রান করবে। আর হচ্ছে এই তো, আর বিভিন্ন কাজে বিভিন্ন ডিভাইস ইউজ করতে হয়, তো সবার জন্য বিগিনার লেভেল ওটার দরকার নেই। একজন কোশ্চেন করেছিলেন গ্রিস পেন্সিল আমরা শেখাবো কিনা। না দুঃখিত, আমরা গ্রিস পেন্সিলের জিনিসগুলো দেখবো না, কারণ গ্রিস পেন্সিলে কাজ করতে গেলে হচ্ছে গ্রাফিক্স ট্যাব লাগে, যাতে হচ্ছে আপনি খুব স্মুথলি পেন স্ট্রোক গুলো দিতে পারেন, যেটা হচ্ছে মাউসে করা পসিবল না। সবার কাছে এই মুহূর্তে ট্যাব থাকবে না, এটা স্বাভাবিক। এই জন্য আমরা হচ্ছে ওই অপশনটা আমরা দেখবো না। প্লাস আমরা হচ্ছে এই মুহূর্তে সিমুলেশন এর কাজ, এই ওয়ার্কশপে সিমুলেশনের কাজগুলো দেখবো না, কারণ সিমুলেশনের কাজ যদি আমরা করতে যাই তখন হচ্ছে প্রচুর পরিমাণ র্যাম দরকার পড়ে, এবং সিপিইউ এবং জিপিইউ, পাওয়ারফুল একটা জিপিইউ দরকার পড়ে, সবার এই মুহূর্তে নেই। তো আসলে ওইটাও আমরা দেখবো না। আর যদি আমি রিয়েল টাইমেও দেখাতে যাই তখন হচ্ছে খুব ল্যাগ করবে, কারণ এই সিমুলেশনের কাজগুলো হইতে বেশ টাইম লাগে, এই জন্য আমরা হচ্ছে রিয়েল টাইমে সেগুলো দেখাবো না। দুঃখিত, এই জিনিসগুলো আসলে দেখানো হবে না, হয়তো উচিত ছিল বাট দেখানো পসিবল না। তো আমরা হচ্ছে এখন ব্লেন্ডার ওপেন করি। এটা হচ্ছে আমার ব্লেন্ডার 2.92। এটা হচ্ছে আমি কয়েকদিন আগেই ডাউনলোড করেছি এবং ইনস্টল করেছি, আশা করি আপনাদের সবার কাছে এটা আছে। ব্লেন্ডার লোড হচ্ছে, ব্লেন্ডার লোড হও। ওকে, ব্লেন্ডার ওপেন হয়েছে। ব্লেন্ডার ওপেন হইলে আমরা এরকম একটা কি বলে গ্রে কালারের একটা ইন্টারফেস দেখতে পারতেছি, এবং হচ্ছে এই যে এটা একটা স্প্ল্যাশ স্ক্রিন। স্প্ল্যাশ স্ক্রিনটা হচ্ছে ব্লেন্ডার ওপেন করলে যখনই আপনি ওপেন করবেন তখন এটা আসবে, শুধু প্রথমবার না, সব সময় আসবে। এবং এটা হচ্ছে ভার্সন লেখা থাকে 2.9 2.0, এটা হচ্ছে ব্লেন্ডারের ভার্সন। এবং এখানে হচ্ছে রিসেন্ট কিছু কাজ আপনারা দেখতে পারবেন, নিজেদের কাজ, এগুলো হচ্ছে আমার কাজ, আমি এগুলো করতেছিলাম গত 2-3 দিন যাবত। তো এখন এই স্প্ল্যাশ স্ক্রিনের বাইরে যে কোনো এক জায়গায় টাচ করলেই স্ক্রিনটা চলে যাবে, স্প্ল্যাশ স্ক্রিনটা চলে যাবে। এটা হচ্ছে আমাদের ব্লেন্ডার ইন্টারফেস। একদম আমার ইন্টারফেসের সাথে আপনাদের ইন্টারফেস 100% মিল থাকবে না, কিছু অপশন আপনাদের থাকবে না, যেমন এই অপশনটা আপনারা পাবেন না, এই অপশনটা আপনারা পাবেন না। এগুলো হচ্ছে আমি নিজে কাস্টমাইজ করে নিছি নিজের বিভিন্ন কাজের সুবিধার্থে। এগুলা কিছু জিনিস আছে পেইড, কিছু ফ্রি। সো এর বাদে হচ্ছে যা কিছু দেখতেছেন এগুলা সবার সমান। এবং আজকে আমরা হচ্ছে এই যে বিভিন্ন প্যানেল আছে, এই প্যানেলগুলি হচ্ছে দেখবো, মানে কোন প্যানেলে কি আছে কি না আছে সেগুলো দেখবো। তো শুরুতেই আমি যে কাজটা করব সেটা হচ্ছে একদম উপরের এই প্যানেলটাতে যাব, প্যানেলটাতে গিয়ে ফাইল, আচ্ছা না ফাইল না,
ফাইলে না গিয়ে হচ্ছে আমরা এডিটে যাব। এই এডিটের যে প্যানেলটা আছে, ড্রপ ডাউন প্যানেলের একদম নিচে আছে প্রেফারেন্স। এই প্রেফারেন্স ট্যাবটাতে যাব। প্রেফারেন্স আরেকটা উইন্ডো ক্রিয়েট হয়েছে। প্রেফারেন্স এটা খুব ছোট আকারে ক্রিয়েট হয়েছে, এটাকে আমরা টেনে বড় করতে পারি কাজের সুবিধার জন্য। আমি টেনে বড় করি, আমরা দেখবেন এটা হচ্ছে আমাদের প্রেফারেন্স হচ্ছে আমরা আমাদের এই সফটওয়্যারটাকে ব্লেন্ডারকে মানে নিজের কাজের সুবিধার্থে বিভিন্ন চেঞ্জ করতে পারি বা হচ্ছে ডিফল্ট রাখতে পারি। ডিফল্ট একটা আসবে আপনার জন্য একটা সেটিংসে যদি কোনো চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে এই প্রেফারেন্স ট্যাবটা বন্ধ হবে। আচ্ছা, আপনাদের কারো যদি মাইক অন থাকে প্লিজ অফ করে দিন। ওকে, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে আমাদের বেসিক, একটা হচ্ছে আমাদের প্রেফারেন্স ট্যাব। তো প্রেফারেন্স ট্যাবে বিভিন্ন অপশন এখানে পাবেন, যেমন ইন্টারফেস হচ্ছে এরকম, স্প্ল্যাশ স্ক্রিন সবসময় ওপেন হবে, তারপরে হচ্ছে টুল কিট দেখা যাবে, এডিটরে কি কি থাকবে কি না থাকবে এগুলো হচ্ছে আপনারা চেঞ্জ করতেও পারেন, নাও করতে পারেন, ডিফল্ট রাখতে পারেন। আমি সবসময় ডিফল্টই রাখি, আমি এই ডিফল্ট ভিউতেই সবসময় অভ্যস্ত, কাজ করতে অভ্যস্ত। তারপরে বিভিন্ন থিম আপনি চেঞ্জ করতে পারেন যদি চান। তারপরে ভিউ পোর্টে কিছু অপশন চেঞ্জ করতে পারেন। গিজমোস হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে গিজমোস, বা হচ্ছে আরো কিছু জিনিস জায়গায় আমরা দেখব বিভিন্ন পয়েন্টিং অ্যারো থাকে, এগুলো গিজমোস বলে। তারপর হচ্ছে লাইট অপশন থাকে, এডিটিং, অ্যাড অন, ইনপুট। এই যে ইনপুট যে অপশনটা আপনারা দেখতে পারতেছেন, এই জিনিসটা বেশ ইম্পর্টেন্ট, আমি আসলে ব্যাখ্যা করতেছি। সেটা হচ্ছে যে ব্লেন্ডারকে ব্যবহার করার জন্য আপনার মাউস এবং কিবোর্ড দুইটাই খুব ইম্পর্টেন্ট। এবং কিবোর্ড কিন্তু দুই ধরনের কিবোর্ড থাকে। একটা হচ্ছে মনে করেন যে আপনার কিবোর্ডের একদম ডান পাশে একটা নাম্বার প্যাড থাকে, জাস্ট নাম্বার প্যাড। সো ওই নাম্বার প্যাডটা খুবই ইম্পর্টেন্ট ব্লেন্ডারের জন্য। বিভিন্ন শর্টকাট ইউজের জন্য আমরা 1 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো ব্যবহার করি ব্লেন্ডারে। এখন আপনার কিবোর্ডে যদি নাম্বার প্যাড না থাকে, ডান পাশে ওই নাম্বার প্যাডটা না থাকে, তখন হচ্ছে এই ইমুলেট নামপ্যাড এই অপশনটা হচ্ছে ক্লিক করবেন। এটা নর্মালি ক্লিক করা থাকে না। আমার নিজের কিবোর্ডে হচ্ছে ডান পাশে কিপ্যাড নাই, কিন্তু উপরে কিবোর্ডের ঠিক উপরে হচ্ছে ওই 1 থেকে 0 এই সংখ্যাগুলো আছে। ওই সংখ্যাগুলোকে ব্যবহার করার জন্য হচ্ছে ইমুলেট নামপ্যাড ব্যবহার করা হয়। সো আপনাদের যাদের নাই কিপ্যাড বা নামপ্যাড যাদের নাই কিবোর্ডের সাথে, তারা এই বাটনটা ক্লিক করে নেন, তাহলে কাজ করতে অনেক সুবিধা হবে। না হলে দেখা যাবে যে পরবর্তীতে হচ্ছে কাজ করতে পারতেছেন না, আমি যেভাবে কাজ করতেছি সেভাবে কাজ করতে পারতেছেন না। মাউসের কিছু সেটিংস আছে, মাউসের সেটিংস আপনারা ঠিক করতে পারেন। ইমুলেট 3 বাটন মাউস সবই 3 বাটন মাউসই হয়, আর নর্মালি মাউস, গেমিং মাউস না হইলে। সো যদি ইউজ না থাকে বা ট্র্যাক প্যাড ব্যবহার করেন নর্মালি আপনারা, তাহলে হচ্ছে এটাকে ইমুলেট করে নিতে পারেন। তারপর হচ্ছে নেভিগেশনের বিভিন্ন অপশন এখানে আছে। কি ম্যাপ, আচ্ছা কি ম্যাপ এটা হচ্ছে মানে কোন কি প্রেস করলে কি হবে সেটা হচ্ছে এখানে আপনি এইখানে পাবেন। তো একদম উপরে দেখেন যে সিলেক্ট উইথ মাউস বাটন, মানে মাউসের কোন বাটনটা হচ্ছে আপনি সিলেকশন বাটন হিসেবে কাজ করবেন। নর্মালি লেফট বাটনকেই আমরা হচ্ছে সবসময় সিলেকশন বাটন হিসেবে ইউজ করি, কিন্তু আপনি যদি চান যে আমি রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট করব কোনো অবজেক্ট বা যে কোনো কিছু, তাহলে আপনি এখানে ক্লিক করে রাইট হয়ে যাবে। হ্যাঁ, রাইট বাটনে চলে যাবে। লেফট বাটন হচ্ছে লেফট বাটন সবসময় আমরা ইউজ করি আর কি। তো আর হচ্ছে স্পেস বার অ্যাকশন, স্পেস বারে হচ্ছে প্লে, টুল এবং সার্চ। এই খুব সম্ভব বর্তমানে ডিফল্ট হিসেবে প্লে বাটন থাকে। প্লে বাটন হচ্ছে অ্যানিমেশন প্লে করার জন্য যে বাটনটা ব্লেন্ডারে দেওয়া আছে সেই বাটন। আর টুলস বাটন হচ্ছে ব্লেন্ডারের নিজস্ব কিছু টুলস বার, সেটা হচ্ছে ওপেন হবে। আর সার্চ, এটা হচ্ছে ব্লেন্ডারের ইন্টারনাল অপশনগুলো সার্চ করার জন্য। ব্লেন্ডার সফটওয়্যারের ভেতরে ইন্টারনালি যে সার্চ বাটনগুলো আমাদের আছে
যে টুলস গুলো আছে বা যে অপশন গুলো আছে সেগুলোকে সার্চ করার জন্য আমি হচ্ছে সার্চ বাটন হিসেবে ব্যবহার করি। আমার স্পেস বারটাকে আমি সার্চ বাটন হিসেবে ব্যবহার করি। আপনারা এই তিনটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন, টুলস হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা হচ্ছে আচ্ছা এই যে আমি স্পেস বার ক্লিক করলেই এই যে আমার হচ্ছে ব্লেন্ডারের কিছু সার্চ অপশন চলে আসছে। এটা আপনারা অ্যানিমেশন বাটন হিসেবে ক্লিক করতে পারেন, টুলস হিসেবেও ইউজ করতে পারেন। দ্যাটস টোটালি আপ টু ইউ। তারপর হচ্ছে এটা কি ম্যাপ গেল, আর হচ্ছে সিস্টেম অ্যাপ সাইকেলস রেন্ডারিং ডিভাইস। আপনাদের যদি জিপিইউ না থাকে তাহলে হচ্ছে এখানে দেখেন এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে জিফোর্স এটা হচ্ছে আমার গ্রাফিক্স কার্ড, আর এটা হচ্ছে আমার ইন্টারনাল গ্রাফিক্স কার্ড যেটা হচ্ছে প্রসেসরের সাথেই থাকে। তো আমি হচ্ছে আমার জিপিইউ ব্যবহার করি সবসময় রেন্ডারিং এর কাজে। আপনাদের যদি জিপিইউ না থাকে তাহলে হচ্ছে এই অপশনটাকে ক্লিক করে নিতে হবে, বা অটোমেটিক এটা ক্লিক হয়েই থাকে, এটা সমস্যা নেই। আমার যেহেতু দুটো অপশন, তো আমাকে দুটো অপশন আর কি দেওয়া হয়েছে। আর যদি আপনার গ্রাফিক্স কার্ড থাকে কিন্তু টিকমার্ক না দেওয়া থাকে তাহলে দেখা যাবে যে আপনার সিপিইউতেই রেন্ডার হচ্ছে এবং জিনিসটা খুবই স্লো হচ্ছে। ফার্স্ট টাইম ইনস্টল করার সময় এই সমস্যাটা ফেস করবেন আপনারা, যে জিপিইউ আছে কিন্তু তারপরেও জিপিইউ আসলে তার কাঙ্ক্ষিত কাজ করতেছে না, কজ আপনার জিপিইউ হচ্ছে ক্লিকই করা নাই এখানে। এই প্রবলেমটা আমি মাঝে মধ্যেই ফেস করি। এই নতুন ভার্সন অ্যাড করার সময়ও আমি নিজেও ফেস করছি। প্রথমে কাজ করতে গিয়ে দেখি যে আমার রেন্ডার টাইম খুব বেড়ে গেছে ও সিম্পল একটা সিনে। কেন হচ্ছে পরে মনে পড়লো, ও আচ্ছা আমি তো জিপিইউ এখন ক্লিক করিনি। সো এটা শেখারও ভুল হইতে পারে। সেভ এন্ড লোড, সেভ অটো সেভ অপশন আছে ব্লেন্ডারে, যদিও আমি সবসময় এটাকে ট্রাস্ট করি না। আপনারা কন্ট্রোল এস দিয়ে কাজ করার মাঝে মধ্যেই হচ্ছে কন্ট্রোল এস দিয়ে ফাইলটাকে সেভ করে রাখবেন, বিশেষ করে অ্যানিমেশন প্লে করার আগে বা হচ্ছে রেন্ডার করার আগে সেভ করে রাখবেন অবশ্যই। এমন অনেক ঘটনা ঘটছে যে ঘন্টার পর ঘন্টা ধরে আমি কাজ করছি, বেশ কয়েক ঘন্টা ধরে কাজ করার পরে হুট করে কারেন্টে চলে গেছে, আমার ফাইলটা সেভ করা নেই। তখন আসলে ওর থেকে বড় দুঃখের বিষয় আর হতে পারে না জীবনে। তারপরে আমি অ্যানিমেশন প্লে করতে গেছি, আমার র্যাম ফুরায় গেছে, ব্লেন্ডার ক্র্যাশ করছে, কিন্তু আমি ফাইলটা সেভ করি নাই। ওই রকম দুঃখ জীবনে খুব কমই পাওয়া যায়। সো অলওয়েজ সেভ ইউর ফাইল। যে কোনো বড় কাজ করার আগে ফাইল সেভ করবেন, 2-3 মিনিট পর পর কন্ট্রোল এস চাপবেন, অলওয়েজ সেভ। তারপরে ফাইল পাথ, বিভিন্ন ফাইল আপনি কোথায় কি রাখবেন না রাখবেন, তারপরে হচ্ছে টেম্পোরারি ফাইল কোথায় রাখবেন, ফন্ট কোথায় আছে, তারপরে হচ্ছে রেন্ডার কোথায় আউটপুট দিবেন আপনি, এগুলো ফাইল হচ্ছে সিলেক্ট রাখতে পারেন আপনি সবসময়। ওকে, এটা হচ্ছে আমাদের প্রেফারেন্স গেল। আর হচ্ছে প্রেফারেন্সে আরেকটা বড় অপশন হচ্ছে অ্যাড অন। এই অ্যাড অন হচ্ছে মানে আপনি এক্সট্রা অপশন, বাই ডিফল্ট ব্লেন্ডারে কিছু অ্যাড অন অ্যাক্টিভেট করা থাকে, এর বাইরেও যখন আপনি কাজ করতে যাবেন তখন হচ্ছে আপনাকে এই অ্যাড অন গুলো মানে আপনার যে কাজের দরকার সেই কাজগুলো সেই অপশনগুলো পাওয়ার জন্য কিছু কাস্টমাইজেশনের প্রয়োজন পড়বে ব্লেন্ডারে। তো তখন হচ্ছে এই রকম অ্যাড অন আপনি অ্যাড অন সেকশনে গিয়ে সেই অ্যাড অন গুলোকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করা কিছুই না, জাস্ট এরকম একটা ক্লিক করবেন, অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এই অ্যাড অন গুলোর বেশ কিছু অ্যাড অন হচ্ছে বাই ডিফল্ট আপনাকে আসবে, ব্লেন্ডারের সাথেই ডাউনলোড হবে। আর হচ্ছে কিছু স্পেশাল কিছু আছে অ্যাড অন আছে, যেমন হার্ড অপস, কিট অপস, এগুলো হচ্ছে পেইড অ্যাড অন। এগুলোকে আমি হচ্ছে কিনে নিছি স্টোর থেকে, এগুলোকে হচ্ছে ডাউনলোড করতে হয়। সো অ্যাড অন আপনি একই সাথে ডাউনলোড করেও ব্যবহার করতে পারেন, আবার হচ্ছে বাই ডিফল্ট যেগুলো আছে সেগুলোকেও ব্যবহার করে আপনি কাজ করতে পারেন। ব্লেন্ডারের বাই ডিফল্ট যে অ্যাড অন গুলো আসে দে আর ভেরি পাওয়ারফুল অ্যান্ড ভেরি এফিশিয়েন্ট। শুরুতেই হচ্ছে আপনার কাজের জন্য ডলার খরচ করে অ্যাড অন করার দরকার নাই, বাই ডিফল্ট এই কাজগুলো করতে থাকেন। দ্যাটস অল। এখানে সার্চ বাটন আছে, মানে এই সার্চ বাটনটা শুধুমাত্র অ্যাড অন সার্চ বাটন হিসেবে কাজ করে। এই তো বিভিন্ন প্রকার অ্যাড অন আপনি অ্যাড করবেন এবং আপনার স্পেসিফিক কাজের জন্য বা আপনার কাজের সুবিধার জন্য আপনি সেই টুলস গুলা, সেই অপশন গুলা পাবেন। এই তো গেল আমাদের ইউজার প্রেফারেন্স। এবং প্রেফারেন্সে যদি কোনো চেঞ্জ করেন সেগুলাকে হচ্ছে অটো সেভ নরমালি হয়ে যায়, আপনার পরবর্তীতে এসে মানে ব্লেন্ডার
কেটে দিয়ে পর লোড করলেও হচ্ছে আপনি ওই অপশনগুলো পাবেন। তবে যদি মানে না হয়, আপনার কোনো প্রকার ডাউট থাকে, এই যে প্রেফারেন্সের একদম নিচে তিনটা বারের একটা আইকন আছে, হ্যাঁ এখানে প্রেস করে সেভ প্রেফারেন্স কে ক্লিক করলে ওই প্রেফারেন্স গুলো আপনার সেভ হয়ে যাবে। যদিও অটো সেভ প্রেফারেন্স অপশন সবসময় টিক করা থাকে, সবসময় অ্যাক্টিভেট করা থাকে। এই তো গেল আমাদের প্রেফারেন্স অপশন। ওকে, গেল। আমি একটু চ্যাট বক্সটা ঘাটি। আচ্ছা, ব্লেন্ডারের প্রেফারেন্সটা হচ্ছে একদম উপরে যে প্যানেলটা আছে সেই প্যানেলে যা দেখেন যে এডিট একটা বাটন আছে, এডিট বাটনে ক্লিক করলে হচ্ছে একটা ড্রপ ডাউন মেনু আসবে, সেখানে হচ্ছে প্রেফারেন্স। দিস ইজ দ্য প্রেফারেন্স, দিস ইজ, এটা হচ্ছে আপনার প্রেফারেন্স খুঁজে বের করার অপশন। এই তো গেল, প্রেফারেন্স গেল। ওকে, এখন হচ্ছে আমরা কিছু জিনিস দেখি। একদম ব্লেন্ডার ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা কিছু জিনিস দেখেন আমাদের চোখের সামনে চলে আসছে, যেমন হচ্ছে এই একটা জিনিস, একটা জিনিস, এখানে একটা জিনিস, এখানে একটা প্যানেল, এখানে একটা প্যানেল, এই যে এটা একটা প্যানেল, এইটা একটা প্যানেল, এই পুরাটা একটা প্যানেল, এই নিচে আর একটা প্যানেল আছে। এটাকে আমি একটু উপরে উঠাই, এটাকে উপরে উঠাই কেমনে, এটার একটু উপরে উঠাই, দেখেন নিচে আর একটা প্যানেল আছে। এটা একটা প্যানেল, এটা একটা প্যানেল, এই পুরাটা হচ্ছে একটা প্যানেল। এই তো, তো বিভিন্ন প্যানেলের বিভিন্ন কাজ আছে, প্যানেলগুলো আমরা দেখব। তো ওপেন করার সঙ্গে সঙ্গে এই যে তিনটা জিনিস আমাদের চোখের সামনে চলে আসছে, এই জিনিসটা হচ্ছে আমাদের ক্যামেরা। এখানে এবং এটা হচ্ছে পাশে নাম লেখা আছে, দেখেন এই ট্যাবে হচ্ছে এগুলার এই নাম লেখা আছে, বা হচ্ছে এগুলাকে হচ্ছে অর্গানাইজ করা আছে আর কি। তো ক্যামেরার যে কাজ, সে ক্যামেরা সেই কাজই করে, ছবি তোলে বা ভিডিও করে। তো ব্লেন্ডারের যে ক্যামেরাটা আছে, এটা বাই ডিফল্ট, এটা হচ্ছে ডিফল্ট ক্যামেরা। তবে ব্লেন্ডারে অনেক বড় বড় কিছু ক্যামেরা, নিকন, ক্যানন, ইভেন আইফোন, স্যামসাং, এদেরও কিছু ক্যামেরার ডিজিটাইজড ভার্সন আছে, সেগুলাকে হচ্ছে আপনি ব্লেন্ডারে ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে আপনার ওই ফটো তুলতে পারবেন বা হচ্ছে ভিডিও করতে পারবেন। ব্লেন্ডারের এই ক্যামেরার আবার হচ্ছে লেন্স চেঞ্জ করা যায়। বাই ডিফল্ট খুব সম্ভব হচ্ছে 50 mm লেন্স থাকে, 50 mm লেন্স। যারা হচ্ছে ক্যামেরা ইউজ করেন তারা বেশ ভালো বুঝবেন এগুলা। 50 mm লেন্স থাকে, এটাকে হচ্ছে কমানো বাড়ানো পসিবল। এগুলার কাজ আমরা হচ্ছে দেখবো, ধীরে ধীরে দেখবো। ক্যামেরার অপশন একটা আপনাদের জন্য রাখা আছে। এই যে যে জিনিসটা দেখতেছেন সেটা হচ্ছে কিউব, ব্লেন্ডারের ডিফল্ট কিউব। ব্লেন্ডার কমিউনিটিতে খুবই ফেমাস একটা জিনিস ডিফল্ট কিউব। হচ্ছে ব্লেন্ডার ওপেন করলে ডিফল্ট কিউব দেখা যায় এবং অলমোস্ট 100% মানুষ কাজের শুরুতেই কিউবটাকে ডিলিট করে দেয়। ব্লেন্ডারে ঢুকেই ব্লেন্ডার কিউবটাকে সিলেক্ট করে ডিলিট করে দেয়। এবং এমনও হয় যে আপনি কিউবের উপরেই কাজ করবেন, তারপরে কিউবটাকে ডিলিট করে দিয়ে আবার কিউবটাকে অ্যাড করবেন, এরকম কাজ হয়। এই যে একটা অপশন দেখতেছেন, এটা হচ্ছে লাইট, আমাদের লাইট সোর্স। লাইট ছাড়া বা আলো ছাড়া ছবি তুলতে পারবেন না। এই লাইট সোর্স আছে বলেই আমি এই ক্যামেরা দিয়ে এই কিউবের ছবি তুলতে পারবো ব্লেন্ডারের ভেতরে। এই আলোটাকে যদি আমি ডিলিট করে দেই তাহলে আলো যেহেতু নাই, অন্ধকারে তো ছবি আসলে তোলা যাবে না। তো আমাদের ক্যামেরা কালো কালারের জিনিসপত্র, কালো একটা স্ক্রিন তুলবে, ইমেজ তুলবে, সে কালো। সো আলো বা লাইটের ব্যবহার বা অনেক বিভিন্ন প্রকার লাইট আছে, ডিফল্ট লাইট, আরো কিছু কাস্টমাইজ কিছু লাইটও ব্যবহার করা যায়। এগুলোর কাজ আমরা এগুলোর কাজে একদিনে দেখানো হবে আপনাদেরকে। তো এই হচ্ছে আমাদের এই 3D ভিউপোর্ট মেনু বা হচ্ছে প্যানেল। এই প্যানেলের উপরে আমরা আরো অনেক কাজ করব, অনেক কিছু দেখব। বাকি প্যানেলগুলো একটু দেখে আসি। সেটা হচ্ছে যে এই যে এখানে হচ্ছে সিন কালেকশন, এই প্যানেলটাতে আমরা এটাকে একটু নামায় নিয়ে আসি। এখানে দেখেন দুইটা প্যানেলের মাঝখানে যদি আমি আমার মাউস কার্সারটা হোভার করি তাহলে হচ্ছে এরকম ডাবল অ্যারো একটা মার্কার আসে। এটাকে ওঠানামা করলে আমরা হচ্ছে আমাদের প্যানেল ছোট বড় করতে পারি। একটু বড় করে আপনাদের দেখার সুবিধার্থে। তো আমাদের এই সিন কালেকশনে হচ্ছে আমাদের এই 3D ভিউপোর্টে যেই ইগুলো আছে, অবজেক্ট গুলা আছে, সেই অবজেক্ট গুলা হচ্ছে এখানে অর্গানাইজড ওয়েতে থাকে।
বিভিন্নভাবে আমরা অর্গানাইজ করতে পারি, সেটা হচ্ছে অ্যালফাবেটিক করতে পারি বা হচ্ছে কালেকশন ওয়াইজ করতে পারি। আমাদের এখানে একটাই কালেকশন আছে এবং এই এই একটা কালেকশনের ভিতরে আমাদের হচ্ছে তিনটা অবজেক্ট আছে, আমাদের ক্যামেরা, আমাদের কিউব এবং আমাদের লাইট। এই তিনটাকে এখানে সাজানো গোছানো আছে এবং আমরা যখন শত শত অবজেক্ট যখন আমাদের সিনের ভিতরে আসবে তখন এই পাশেও হচ্ছে শত শত অবজেক্টের নাম ঠিকানা হচ্ছে অর্গানাইজড হতে থাকবে। তখন হচ্ছে এই অপশনটা অনেক বেশি কাজে লাগে। মানে খুব ছোট ছোট কিছু কাজ করতে গেলেও দেখা যায় যে কয়েকশো অবজেক্ট আপনার সিনে তৈরি হয়ে গেছে, ওই সময় এই প্যানেলটা হচ্ছে কাজে লাগে। তো আরেকটা অপশন আছে হচ্ছে যে আরেকটা প্যানেল হচ্ছে আমাদের প্রপার্টিস প্যানেল। এই প্রপার্টিস প্যানেল, আচ্ছা এটাকে একটু সরাই আমি। ওকে, এই প্রপার্টিস প্যানেলে হচ্ছে আমাদের যেই অবজেক্ট গুলো আছে তাদের নিজস্ব কিছু প্রপার্টি আছে, প্রপার্টি গুলা এখানে শো করবে। যেমন আমরা ক্যামেরা যদি সিলেক্ট করি, ক্যামেরার জন্য কিছু প্রপার্টিস, স্পেশাল কিছু প্রপার্টিস ক্যামেরার জন্য এখানে আসবে। আমরা যদি আমাদের কিউবটাকে সিলেক্ট করি তাহলে হচ্ছে আমাদের কিউবের জন্য কিছু ওর প্রপার্টিস এখানে আসবে। এই প্রপার্টি গুলোকে আমরা চেঞ্জ করতে পারি, আমরা মডিফাই করতে পারি, আমরা আমাদের মতো হচ্ছে কি বলে এটাকে হচ্ছে অন্য একটা ট্রান্সফরমেশন আমরা কিউবের উপরে বিভিন্ন অপারেশন করতে পারি। লাইটের ক্ষেত্রেও সেম, লাইটে ক্লিক করে লাইটের জন্য কিছু প্রপার্টিস এখানে দেখতে পারবো। এই প্রপার্টিস প্যানেলটা হচ্ছে টোটালি আপনি কোন অবজেক্টটাকে সিলেক্ট করছেন সেটার উপরে ডিপেন্ড করবে, সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে চেঞ্জ হতে থাকবে। তো এটা হচ্ছে আমাদের প্রপার্টিস প্যানেল। প্রপার্টিস প্যানেল আমরা এখন এটা একটু ছোট বানিয়ে দিই। আমরা এই প্যানেল দুটো দেখলাম, প্যানেল দুটো দেখার পরে আমরা এটাকে আবার সরাই নিয়েছি। আমাদের সেই ইন্টারফেসে একদম নিচের দিকে দেখেন হচ্ছে একটা অপশন আছে, এই অপশনটাকে আমরা একটু টেনে বড় করি। আমাদের এই অপশনটা হচ্ছে আমাদের টাইম লাইন। আমরা যখন অ্যানিমেশনে কাজ করি তখন এই টাইম লাইনটা দেখতে হয়। আমরা হচ্ছে এই যে এই 10, 20, 30 এই সংখ্যাগুলো দেখতেছেন, এটা হচ্ছে ফ্রেম সংখ্যা। তো ফ্রেম সংখ্যা হচ্ছে অ্যানিমেশনের জন্য ইউজ করা হয়। আমরা যদি 30 ফ্রেমস পার সেকেন্ড হিসেবে আমরা অ্যানিমেশন করি তাহলে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে 1 সেকেন্ড অ্যানিমেশন হলো, এই পর্যন্ত 2 সেকেন্ড অ্যানিমেশন হলো, এরকম আর কি। আমরা বিভিন্ন প্রকার কাজ করি, অ্যানিমেশনের কাজ করি, সিমুলেশনের কাজ করি, তখন হচ্ছে এই টাইম লাইন প্যানেলটা আমাদের প্রয়োজন পড়ে। তো এগুলো হচ্ছে বাই ডিফল্ট প্যানেল আপনারা পাবেন, তবে এর বাইরেও আরো অনেকগুলো প্যানেল আছে, সেগুলো আর কিছু দেখাই আমি। এগুলোর একটা এখানে যদি এই যে প্যানেলের এখানে কিছু ইউআই আছে দেখেন, এটা যেহেতু টাইম লাইন আমাদের এখানে হচ্ছে একটা ক্লক ইউআই আছে। এখানে যদি ক্লিক করি তাহলে একটা ড্রপ ডাউন মেনু আসবে এবং ড্রপ ডাউন মেনুতে হচ্ছে সবগুলো যতগুলো বিভিন্ন প্যানেল আছে আমাদের সবগুলো প্যানেল এখানে হচ্ছে দেখা যায়। তো আমরা বিভিন্ন প্যানেল বিভিন্ন কাজে ব্যবহার করি। আমরা কয়েকটা প্যানেলের কাজ দেখবো আমাদের এই টোটাল ওয়ার্কশপে, তখন হচ্ছে আমরা এই কাজগুলোকে ব্যাখ্যা করবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্যানেলগুলো হচ্ছে বিভিন্ন প্যানেল সিলেক্ট করতে পারি। আমি যেমন হচ্ছে এখানে এটা হচ্ছে টাইমলাইন প্যানেল, আমি টাইমলাইন প্যানেলটাকে আমাদের হচ্ছে চেঞ্জ করে দেই হচ্ছে শেডার এডিটর। এখানে এখানে আসলে কিছু নাই কারণ আমি কিছুই অ্যাড করি নাই এখনো। শেডার এডিটর হচ্ছে আপনি আপনার অবজেক্টের কি অ্যাপিয়ারেন্স হবে বা দেখতে কেমন হবে সেটা হচ্ছে ফিক্স করার জন্য শেডার এডিটরটাকে ব্যবহার করা হয়। তারপরে ধরেন যে ইমেজ এডিটর হচ্ছে একটা ইমেজ নিয়ে এসে বা যেই ফাইনাল রেন্ডারটা আপনি করবেন সেই ইমেজটাকে এখানে আপনি কিছু কিছু এডিটও করতে পারবেন। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। তো আবার আমি হচ্ছে টাইমলাইনে ফেরত যাই, এটাকে নামিয়ে নিচ্ছি। ওকে, বিভিন্ন প্যানেলের কাজ আমরা দেখবো আমাদের ওয়ার্কশপের খাতিরে, আমাদের হচ্ছে লেসনের খাতিরে যখন যেটা প্রয়োজন পড়ে। তো আর একটা অপশন এখন আমি দেখাই, সেটা হচ্ছে যে একটা সিন থেকে একটা অবজেক্ট ডিলিট করে দেওয়া। এই কিউবটাকে সিলেক্ট করেন, হ্যাঁ সিলেক্ট করলে যে কোনো অবজেক্ট সিলেক্ট করলে ব্লেন্ডারে হচ্ছে সেই অবজেক্টের চারপাশে একটা কমলা কালারের একটা হচ্ছে বাউন্ডারি তৈরি হয়। আপনি যদি আপনার কিবোর্ডের ডিলিট বাটন ক্লিক করেন তাহলে চলে যাবে, অথবা হচ্ছে আপনি যদি এক্স ক্লিক করেন তাহলে হচ্ছে ডিলিট অপশন চলে আসবে। আপনি কি ডিলিট করতে চান? ওকে, তাহলে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আবার হচ্ছে যদি আমি এই যে এখানে দেখেন একটা অবজেক্ট প্যানেল আছে, অবজেক্ট একটা বাটন আছে,
অবজেক্টে যদি ক্লিক করি সেখানে অনেকগুলো অপশন পাবো আমরা। এই অপশনগুলোর ভেতরে হচ্ছে ডিলিট একটা বাটন আছে। হ্যাঁ, বাকি অপশনগুলো নিয়ে আপাতত চিন্তা করার দরকার নেই, আমরা কিছু জিনিস দেখবো এখান থেকেও। তবে আপাতত ডিলিট বাটনটা দেখে রাখি। এক্স বাটন ক্লিক করলে ডিলিট হবে। আর হচ্ছে জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট, এই কাজটা করা যায় হচ্ছে আপনি আপনার মাউসের মিডল বাটন, যেটা মিডল বাটন হচ্ছে যে ঘুরে যে বাটনটা, সেই বাটনটাকে হচ্ছে যদি ঘোরান তাহলে হচ্ছে এটা আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন হবে, জুম ইন জুম আউট হবে। আর এটার বাইরে হচ্ছে আপনি আপনার কিবোর্ডের প্লাস এবং মাইনাস বাটন যদি ক্লিক করেন, প্লাস বাটন ক্লিক করলে জুম হবে, জুম ইন হবে, আর মাইনাস বাটন ক্লিক করলে জুম আউট হবে। এইগুলা হচ্ছে বেসিক কিছু টুলস। আমি আমার হচ্ছে প্যানেলের যা কিছু আছে 3D প্যানেলে সবকিছুকে ডিলিট করে দিলাম, এবং ডিলিট করার পরে আমি হচ্ছে আবার নতুন করে কিছু অ্যাড করব। তো হচ্ছে এই যে এখানে একদম উপরের দিকে যে সিলেক্ট অপশনটা আছে আমাদের, এই সিলেক্ট অপশনটা আমি ক্লিক করি, অ্যাড অপশনটা ক্লিক করি। অ্যাড অপশনটাকে ক্লিক করলে এখানে বেশ কিছু মানে বেশ কিছু জিনিস অ্যাড করার অপশন আমাদের কাছে আসে। আপাতত আমরা সবগুলো নিয়ে চিন্তা করব না, আমরা শুধুমাত্র একদম টপে যেটা থাকবে মেশে ক্লিক করব, মেশে হচ্ছে যাব, মেশে হোভার করলেই হচ্ছে আমরা আরো কিছু অপশন দেখতে পারবো আমরা কি অ্যাড করতে চাই। এই মেশ অপশনের ভেতরে অনেক কিছু অপশন আছে। সো এখানে নাম দেয় আছে, আমি যদি কিউবে ক্লিক করি আবার কিউবটাকে পাওয়া গেছে, এবং হচ্ছে আমি যদি আবার অ্যাড অপশনে গিয়ে হচ্ছে মেশ থেকে আচ্ছা এটাকে আমি ডিলিট করে দিই কিউবটাকে, আবার অ্যাড অপশনে গিয়ে মেশ থেকে যদি আমি অন্য কিছু সিলেক্ট করি, যেমন হচ্ছে আমাদের ইউভি স্ফিয়ার অ্যাড করলে হচ্ছে একটা আমাদের স্ফিয়ার ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এখন এটাকেও ডিলিট করে দিই, আমি হচ্ছে অ্যাড অপশনে গিয়ে আমাদের কিউবটাকে আনি, কিউবটা আবার ফেরত আনি। একটা জিনিস খেয়াল করেন যে এই যে দেখেন আমি হচ্ছে ঘোরাচ্ছি বা নেভিগেট করতেছি, সার্কুলার মোশনে নেভিগেট করতেছি। হ্যাঁ, এই কাজটা করার যা হচ্ছে আপনি আপনার মিডল বাটন যে আছে, মাউসের মিডল বাটনটাকে হচ্ছে চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখার পরে যে আপনি আপনার মাউসটাকে যেই অ্যাঙ্গেলে ঘোরাবেন, আপনার পুরো প্যানেলটাও সেই অ্যাঙ্গেলে ঘুরবে। এটা করা হয় হচ্ছে মাউসের মিডল বাটনটাকে ক্লিক করে। হ্যাঁ, এই যে মাউসের মিডল বাটনটাকে ক্লিক করে যেভাবে আপনি ঘোরাবেন সেভাবে হচ্ছে ঘুরবে। এ তো গেল। আর একটা বিষয় হচ্ছে যে আমরা কোনো পাচ্ছি না। দেখেন আমাদের এখানে হচ্ছে দুইটা অক্ষরেখা দেখা যাচ্ছে, একটা হচ্ছে লাল অক্ষ, একটা হচ্ছে সবুজ অক্ষ। এই সবুজটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, একদম এই যে এই পাশে আসেন আমাদের 3D ভিউপোর্টের একদম উপরের দিকে, এখানে দেখেন গ্রিন কালারে আছে ওয়াই অ্যাক্সিস, রেড কালারে আছে হচ্ছে আপনার এক্স অ্যাক্সিস, এবং জেড কালারে আছে আমার ব্লু কালারে আছে হচ্ছে জেড অ্যাক্সিস। এভাবে হচ্ছে আমরা বিভিন্ন অ্যাক্সিস বরাবর হচ্ছে কাজ করতে পারি। জেড অ্যাক্সিসটাকে সবসময় দেখা যায় না, এটাকে অমিট করা থাকে, এটা আপনি আবার অ্যাড করতে পারেন, সমস্যা নেই। আর এটাকেও ভিউ করা যাবে। এই তো আর একটা জিনিস আছে যে দেখেন আপনি কিন্তু এটাকে আপাতত নড়াতে পারছেন না কিউবটাকে, কারণ নড়ানোর কোনো জায়গা আপনি দেখতে পাচ্ছেন না, কারণ এটাকে হচ্ছে অমিট করে রাখা। আমাদের ভিউ পোর্টের একদম বাম পাশে প্যানেলে দেখেন কিছু অপশন আছে। এই অপশনগুলোর একটা আছে হচ্ছে মুভ অপশন, থার্ড অপশনটা মুভ অপশনটাকে যদি ক্লিক করেন তখন দেখেন যে আমাদের এই কিউবের সাথে তিনটা অ্যাক্সিস এখন দেখতে পাচ্ছি আমরা। একটা এই লালটা হচ্ছে জেড অ্যাক্সিস, গ্রিনটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, জেডটা হচ্ছে ব্লু অ্যাক্সিস। তো আমি যদি অ্যাক্সিস বরাবর এখন টানাহেঁচড়া করি তাহলে হচ্ছে আমরা এটাকে মুভ করতে পারবো। এটা হচ্ছে মুভ বাটন আমাদের। এটাকে নরমালি অমিট করা থাকে, আপনারা হচ্ছে একদম প্যানেলে গিয়ে এই মুভ টুলটা হচ্ছে এনেবল করবেন, তাহলে হচ্ছে ওই কি বলে আমাদের অবজেক্টটাকে আমরা মুভ করতে পারবো বিভিন্ন দিকে। এইটা গেল। আর আর একটা বিষয় আপনাদেরকে দেখানো হয়নি, আচ্ছা সেটা হচ্ছে যে শর্টকাট নিয়ম। এটা হচ্ছে শিফট প্লাস এ,
শিফট প্লাস এ প্রেস করলে হচ্ছে অ্যাড অপশনটা হচ্ছে চলে আসবে আপনার। হ্যাঁ, শিফট প্লাস এ করলে হচ্ছে চলে আসবে। আমি আবার কিউবটাকে নিলাম, শিফট প্লাস এ। এখন কপি পেস্ট আমাদের খুবই প্রিয় একটা কাজ, কপি পেস্ট করা। স্টুডেন্টদের বেশি, প্রফেশনালদের একটু কম হয়তো। সেই কপি পেস্ট করার জন্য হচ্ছে এখানে অবজেক্টে যান, অবজেক্টে ডুপ্লিকেট বাটনটা কোথায়, ডুপ্লিকেট অবজেক্ট, শিফট ডি। ডুপ্লিকেট অবজেক্ট যদি ক্লিক করি তাহলে আরেকটা ডুপ্লিকেট তৈরি হয়ে গেছে। দেখেন আমাদের আরেকটা কিউব তৈরি হয়ে গেছে। অবজেক্টে গিয়ে অবজেক্ট বাটনে ক্লিক করলে ড্রপ ডাউন মেনু আসবে, ড্রপ ডাউন মেনুতে আপনি ডুপ্লিকেট অবজেক্ট এটাকে যদি ক্লিক করেন তাহলে আপনার সিলেক্টেড অবজেক্টের একটা ডুপ্লিকেট তৈরি হবে। এভাবে আপনি কপি এবং পেস্ট একসাথেই হবে। যদিও কপি পেস্ট করার আরো কিছু অপশন আছে, আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করবো সেগুলো আমাদের কাজের সুবিধার্থে। আপাতত কপি পেস্ট করার জিনিস হচ্ছে শিফট প্লাস ডি। আমি হচ্ছে আমার এক্সেস যে কি বলে কিউব তৈরি হয়েছিল সেগুলোকে ডিলিট করে দিলাম। ওকে, ঠিক আছে। আমাদের সময় অলমোস্ট শেষের দিকে, আমি একটু তাড়াতাড়ি বলি আরেকটা জিনিস। সেটা হচ্ছে যে উপরে কিছু দেখেন কিছু ডিফল্ট প্যানেল দেয়া আছে বিভিন্ন কাজের জন্য। এটা হচ্ছে লেআউট প্যানেলে আছি আমরা এই মুহূর্তে। আমরা যদি মডেলিং প্যানেলে যাই, মডেলিং এর সুবিধার্থে কিছু টুলস অ্যাক্টিভেট করে দিছে বাই ডিফল্ট। স্কাল্পটিং এ যাই, স্কাল্পটিং এর জন্য কিছু টুলস অ্যাক্টিভেট করে দিছে। এভাবে হচ্ছে অ্যানিমেশনের জন্য অ্যানিমেশনের কাজে যেগুলো ব্যবহার করা হয় সেগুলোকে হচ্ছে অ্যাক্টিভেট করে দিচ্ছে। যেগুলো হচ্ছে কাজের সুবিধার্থে। নর্মালি আমরা লেআউটেই কাজ করব এই ওয়ার্কশপে, এবং হচ্ছে আপনারা যদি হচ্ছে অ্যানিমেশনের কাজ বেশি করেন বা এই মুহূর্তে আপনি অ্যানিমেশনই করবেন, অ্যানিমেশনের কাজের জন্য যে কটা প্যানেল দরকার ওরা আপনাকে দিয়ে দিচ্ছে। লেআউট থেকে আপনি হচ্ছে নিজে থেকে যেতে পারেন, কিন্তু এখানে ওরা কিছু ডিফল্ট সেটিংস ওরা দিয়ে দিয়েছে আপনার কাজের সুবিধার জন্য। তো আর 5 মিনিট আছে, আমি হচ্ছে আজকের মতো এখানে শেষ করছি। অনেক কিছু আপনাদেরকে দেখানো হয় না এই মুহূর্তে। আমরা হচ্ছে ফার্দার যখন কাজ করতে থাকবো তখন কাজের সুবিধার্থে আমরা অনেক কিছু দেখবো, অনেক কিছু বুঝবো। আসলে এই মুহূর্তে যদি আমি অনেক কিছু টুলস বলে দেই তাহলে জিনিসটা হবে কি মানে মনে থাকবে না দিন শেষে। সো আমরা যখন কাজ করার মাধ্যমে কাজ করতে করতে যখন টুলস গুলো শিখবো বা বাটন গুলো দেখবো তখন জিনিসগুলো অ্যাবজর্ব করতে পারবেন ঠিক মতো। সো আপাতত আমি হচ্ছে ক্লোজ করতেছি। আমাদের সেশন মোটামুটি এখানে শেষ, আর 3-4 মিনিট সময় আছে। আমি হচ্ছে আপনাদের কিছু কোশ্চেন নিই এখন। কেউ কারো কাছে যদি কোশ্চেন থাকে তাহলে হচ্ছে কোশ্চেন করতে পারেন। একজন হ্যান্ড রেজ করছেন, আপনি শুরু করেন তাহলে। আপনি খুব সম্ভবত মাউসের মিডল বাটন কথাটা বলেছিলেন, ড্র্যাগ হ্যাঁ, করার জন্য আর কি, বিভিন্ন অ্যাক্সেস। হ্যাঁ, মিডল বাটন বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? যেটা হচ্ছে ঘুরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে তো আমাকে জুম ইন জুম আউট করছে। আমি অ্যাক্সেস গুলো ধরে কিভাবে ইয়ে করতে পারবো? মানে হচ্ছে আপনি হচ্ছে অ্যাক্সেস অ্যাক্টিভেট করেছেন। আমি হচ্ছে অ্যাক্সেস, ধরেন আমি হচ্ছে এক্স অ্যাক্সিস কে ঘোরাতে চাচ্ছি। আমি এখন ও হচ্ছে আচ্ছা, আপনি মাউসের যে আচ্ছা হ্যাঁ আচ্ছা, রোটেট বুঝতে করতে পারছি। চাচ্ছি। আপনি রোটেট করতে যাচ্ছেন। রোটেশন ট্রান্সফরমেশন গুলো আমি দেখাই নাই আজকে, এটার আলাদা একটা অপশন আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আজকে আসলে সময় স্বল্পতার কারণে দেখাতে পারতেছি না, এই জিনিসগুলো আবার ওকে কালকে ওকে, আমি দেখাই দিব। জি জি জি, ওকে, থ্যাংক ওকে, ইউ। আর কারো কোনো কোশ্চেন? আমাদের কি কোনো পার্সোনাল গ্রুপে অ্যাড করা হবে? না, তবে হচ্ছে আপনাদেরকে হচ্ছে মুনেম আপনাদেরকে দিয়েছিল, গ্রুপের লিংক দিয়েছিল, মেকার স্পেস গ্রুপের লিংক একটু আগেই দিয়ে দিয়েছিল। ওই গ্রুপে অ্যাড হইলেই ওই গ্রুপে আমি হচ্ছে অ্যাসাইনমেন্টের কোনো নোটিশ থাকলে বা হচ্ছে আপনাদের যদি আপনাদের কোনো ফিডব্যাক নেওয়ার জন্য ওখানে হচ্ছে দিব। আপনাদেরকে নিয়ে ডেডিকেটেড আর একটা গ্রুপ করা হবে না, ওই মেকার স্পেসে আমরা সবাইকে নিয়ে নিই আমাদের যে কোনো ওয়ার্কশপের জন্য। ওকে, থ্যাংক আমার ইউ। আশা করি একটা প্রশ্ন জি ছিল। জি জি, অবশ্যই। আচ্ছা, গ্রাফিক্স কার্ড মানে কতটুকু প্রয়োজন? একদম ম্যান্ডেটরি না হলেই হবে না এমনটা না, কতটুকু প্রয়োজন আসলে?
না, গ্রাফিক্স কার্ডটা এরকম না যে আপনার না হলেই হবে না, আপনি গ্রাফিক্স কার্ড ছাড়া ব্লেন্ডার ব্যবহার করতে পারবেন না, না এরকম না। ইন্টেলের যে ইন্টেল বা রাইজেনের যে ডিফল্ট গ্রাফিক্স কার্ড থাকে সেটা দিয়েও কাজ চালাতে পারবেন, তবে হচ্ছে খুব ল্যাগিং হবে, এটা হচ্ছে একটা ইস্যু। গ্রাফিক্স কার্ড মানে সেক্ষেত্রে যেহেতু আমরা, হ্যাঁ যেহেতু হচ্ছে আমরা গ্রাফিক্সেরই কাজ করতেছি, এবং এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড গুলো তৈরি করা হয় হচ্ছে ব্লেন্ডার এবং রিলেটেড কিছু সফটওয়্যার, ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলাকে অপটিমাইজ করা অবস্থায় থাকে। হ্যাঁ, ওরা আলাদাভাবে টুলস প্রোভাইড করে আমাদেরকে এই সফটওয়্যার গুলো ব্যবহার করার জন্য। এই ক্ষেত্রে আমরা সুবিধা পাই। তবে আমি নিজেও হচ্ছে মানে আমি যখন শুরুর দিকে 2017 সালে যখন আমি শেখা শুরু করছিলাম, তখন আমি জিপিইউ ছাড়াই ইউজ করছি 1-1.5 বছর। সো ইটস নট ইম্পসিবল। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আর কোনো ভাই? ভাইয়া ডিলিটের শর্টকাট অপশনটা যদি একটু বলতেন। ডিলিটের শর্টকাট অপশন হচ্ছে এক্স বাটন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, একজন কোশ্চেন করছেন ভাই আপনার জিপিইউ থাকার পরও স্লো চলতেছে কেন? স্লো চলতেছে হচ্ছে ইন্টারনেট স্লো, আমার পিসি স্লো চলতেছে না, আপনারা একটু ল্যাগিং এ দেখতেছেন, এটা হচ্ছে ইস্যু ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আপনি হ্যান্ড রেজ করছেন মিস্টার সাইম। গ্রুপটার লিংক, গ্রুপের লিংক তো দিছে, আপনি চ্যাটটাকে ভাই একটু সার্চ। গ্রুপের লিংকটা কি আবার দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, দেখি দাঁড়ান, আমি চ্যাটটাকে খুঁজে বের করি। চ্যাট অপশনে এই যে এটাকে আমি কপি করে আবার দিচ্ছি। সরি সরি সরি, এটা আগে জায়গায় চলে গেছে। এই যে গ্রুপ, হ্যাঁ জি বলুন, গ্রুপের লিংকটা দেওয়া হয়েছে, আপনারা দেখতে পারেন। আচ্ছা, এই ভিডিওটা কি কোনোভাবে পেতে পারি আমরা? এই ভিডিওটা হচ্ছে আমরা আপলোড করব, এটা খুব সহজ ইউটিউবে আপলোড করা হবে। ই বলবে হচ্ছে এটা মুনেম বা হচ্ছে আমাদের যে ম্যানেজমেন্ট টিম আছে তারা এটা আপনাদেরকে জানাই দিবে। এটাকে হচ্ছে কিছু কাটছাট করে তারপরে হচ্ছে মনে করেন যে এডিট করতে হবে, ভিডিওটা এডিট করে তারপরে আমরা হচ্ছে আপলোড করব। ওকে, থ্যাংক ইউ। হ্যালো ভাইয়া, এটা কি আমাদের ইমেলে পাঠিয়ে দেওয়া হবে নাকি ভিডিওটা? না না, এটা আমরা লাস্ট টাইম ইউটিউবে আপলোড করেছিলাম, সো এবারও হয়তো এরকমই করা হবে। আচ্ছা, একজন কোশ্চেন করতে গেছিলেন একটু আগে। জি ভাইয়া, তো হচ্ছে আমি প্রশ্ন করছিলাম যে জি জি, আমরা যদি অ্যানিমেশনের জন্য মূলত হচ্ছে ব্লেন্ডারটা শেখা, তো অ্যানিমেশনের জন্য মূলত প্রস্তুত হতে গেলে মোটামুটি কতটা সময় আমাকে দিতে হবে? It will take a lot of time, no doubt. আপনাকে হচ্ছে একটা কোশ্চেন আছে। আচ্ছা, আমি ওনার কোশ্চেনটা আগে দিয়ে নেই। আমার ল্যাপটপে মানে ব্লেন্ডার সাপোর্ট আমি করে না, ওনার এখন কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে নেই। আপনাকে রিগিং শিখতে হবে, তারপর হচ্ছে আপনার ক্যামেরা অ্যাঙ্গেল শিখতে হবে, লাইটিং শিখতে হবে। আপনি যদি একেবারেই হচ্ছে না শিখে থাকেন এগুলা, তাহলে আমি বলবো প্রত্যেকটা অপশন আগে আলাদা আলাদা ভাবে এক্সপ্লোর করতে। হ্যাঁ, আপনাকে কম্পোজিশন শিখতে হবে। ইট উইল টেক, আপনি যদি খুব ডেডিকেটেড ওয়েতে কাজ করেন তাহলে হচ্ছে মাস 2-3 লেগে যাবে। হ্যাঁ, কারণ দেখা যাবে যে মানে একটা ফিচার বা একটা ছোট অপশন আপনি ট্রাই করতেছেন, সেটাতেও আপনার বেশ কয়েক ঘন্টা সময় লেগে যায়। ঠিক আছে ভাই। হ্যাঁ, অ্যানিমেশনের কাজ যথেষ্ট কঠিন এবং যথেষ্ট রিওয়ার্ডিং, মানে কঠিন হলেও এটা অনেক রিওয়ার্ডিং। ওকে, জি ভাই, বুঝতে পেরেছি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, একটু আগে একজন কোশ্চেন করছিলেন যাকে আমি থামায় দিছি, উনি কোশ্চেনটা করেন। হ্যাঁ, আমার ল্যাপটপে সাপোর্ট করে না, এখন কি করব? আচ্ছা, ল্যাপটপে হয়তো আপনার এই কারেন্ট ভার্সনটা সাপোর্ট করতেছে না, আপনি হচ্ছে ব্লেন্ডারের ওল্ড ভার্সন ডাউনলোড করতে পারেন। ওল্ড ভার্সন ডাউনলোড করলে কি কোনো ডিফারেন্স হবে এই যে কারেন্ট ভার্সনের থেকে? হ্যাঁ, কারেন্ট ভার্সনের সাথে, মানে আপনি যদি 2.8 এই ভার্সনের আগের কোনো ভার্সন ইনস্টল করেন তাহলে বর্তমান ভার্সনগুলোর সাথে একদমই মিলাইতে পারবেন না। ইউআই পুরাটা ওরা চেঞ্জ করে ফেলেছে এবং ওরা প্রচুর নতুন নতুন অপশন অ্যাড করছে এই কারেন্ট ভার্সনগুলোতে। তখন মানে এই লেকচারগুলো ফলো করা আপনার জন্য বেশ কঠিন হয়ে যাবে। বাট আমি সাজেস্ট করবো আপনি কন্টিনিউ করেন, মানে আমাদের সাথে কন্টিনিউ করেন জিনিসটা। আর হচ্ছে ওটা কি বলে, ওল্ড ভার্সন ট্রাই করে দেখেন।
ওকে ঠিক আছে, আমরা আর লাস্ট ভাই আরেকটা কোশ্চেন নিব আমি। ইউটিউব দেখে কি মানে এই আমার ব্লেন্ডারের স্কিল বাড়ানো যাবে? ইউটিউব, ইয়েস অবশ্যই, আমি নিজে ইউটিউব দেখে অনেক বেশি কিছু শিখছি। ইউটিউবে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে এলোপাথারি অনেক কিছু শিখতে হবে। কিন্তু আপনার হাতে যদি যথেষ্ট পরিমাণ সময় থাকে, যে আমি তো স্টুডেন্ট অবস্থায় শুরু করছিলাম, মানে আমার তো বাধ্যবাধকতা ছিল না যে 2 মাসে বা 3 মাসে আমাকে শিখে শেষ করতে হবে। তো আমি আর কি এলোপাথারি ভাবেই শিখছিলাম শুরুতে ইউটিউব থেকে, এবং এতে কি হয়েছিল, আমি অনেক কিছু অনেক অপশন আমি শিখতে পারছিলাম, যদিও সলিড কোনো ব্যাকগ্রাউন্ড তৈরি হচ্ছিল না। পরবর্তীতে আমি হচ্ছে ইউডেমি থেকে হচ্ছে কোর্স কিনে কোর্সগুলো কমপ্লিট করছি। এভাবে শেখা আর কি আমার নিজের। ভাইয়া ফেসবুকে আপনার নামটা কিভাবে পাবো, কি নামে পাবো? ওই মেকার স্পেসে আপনি গ্রুপে অ্যাড হন, দেখবেন যে খানিকক্ষণ পরে আমি নিজে পোস্ট করছি, তখনই পেয়ে যাবেন। আশরাফুল ইসলাম নামেই দেয়া আছে। এই তো আর একজন কোশ্চেন করছেন, ক্যান ইউ রিফার আস সাম বুকস? ব্লেন্ডার বা এইরকম সফটওয়্যার শেখার জন্য বই ইউজ না করাই ভালো। যদিও ওদের ডকুমেন্টেশন আছে, ওদের যে ডকুমেন্টেশন আছে সেই ডকুমেন্টেশনটাকে ফলো করাই বেটার, কারণ বইগুলা আপনার মানে সফটওয়্যারটা যত তাড়াতাড়ি আপডেট হয়, বইগুলা তত তাড়াতাড়ি আপডেট হয় না। ব্লেন্ডার 2 মাস 3 মাস পর পরই নতুন নতুন ভার্সন নিয়ে আসে, তারা নতুন ভার্সনের নতুন হচ্ছে নতুন ফিচার অ্যাড করে, নতুন ইউআই চেঞ্জ করে। সো ওইগুলা হচ্ছে আপনাকে করতে হবে, ওগুলোর সাথে তাল মিলা চলতে গেলে দিন শেষে ইউটিউব বা হচ্ছে তাদের নিজস্ব ডকুমেন্টেশনই পড়তে হয়, আসলে ওভাবে বই ফলো করার কোনো দরকার নেই। ওকে, থ্যাংক ইউ। এই মুহূর্তে মুনেম কি আছে? মুনেম না, মুনেম ভাই একটু লিভ নিতে হয়েছে। না, ফর্ম তো ফাইন, আমি তো এইমাত্র ফর্মটা ক্লিক করলাম, ফর্মে তো প্রবলেম হচ্ছে না, দেখলাম না তো। সাম পিপল আর সেইং অ্যাটেন্ডেন্স দিতে পারেনি। I don't know why. ঠিক আছে, তাহলে তারা কেন দিতে পারলো না, এটা তো খুবই দুঃখের বিষয়। মাত্র তো চেক করলাম। এফবি লিংকটা দিবেন, কার এফবি লিংকটা চাচ্ছে আমাদের গ্রুপের, ওটা কপি পেস্ট করে দিলেই তো হয়, পুরোই তো আছে। আচ্ছা, আমরা কি শেষ পর্যায়ে চলে এসেছি না? হ্যাঁ, আমাদের আজকে ক্লাস টাইমও শেষ, ক্লাসে কন্টেন্টও মোটামুটি কমপ্লিট। ওকে, ঠিক আছে, আমাদের কালকের ক্লাসটা শুরু হবে 7টার সময়। সো হোপ টু সি ইউ গাইস এগেইন। আমি জাস্ট রিমাইন্ডিং বলতে চাই যে সেটা হলো যে আমাদের এটা 5 দিনের কোর্স। আপনারা একটু কাইন্ডলি আমাদের অ্যানাউন্সমেন্ট একটু দেখে নেবেন। অ্যানাউন্সমেন্টটা আমাদের ইউএস এমবেসি ফেসবুক পেজে আছে, কাইন্ডলি ওখানে গিয়ে আমাদের পেজে লাইক দিয়ে রাখবেন, কারণ আমরা ফ্রিকোয়েন্টলি অনেক প্রোগ্রাম অফার করি। যদি আপনি লাইক দিয়ে রাখেন তাহলে আপনি প্রোগ্রামের নোটিফিকেশন গুলো পাবেন। নট অনলি যে আমেরিকান মেকার স্পেসের প্রোগ্রাম আমরা অফার করি, এছাড়াও অনেক ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আমরা প্রোগ্রাম করি। আর যারা আমেরিকা পড়তে যেতে চাচ্ছে তাদেরকে কি ধরনের প্রিপারেশন নিতে হবে, গাইডেন্স, এবং বিভিন্ন ইউনিভার্সিটির সাথে ইউনিভার্সিটির অ্যাপরা যখন আসে তখন কিভাবে অ্যাডমিশন প্রসেসগুলো হয় সেগুলো সম্বন্ধেও আমাদের প্রোগ্রামগুলো আমরা অ্যারেঞ্জ করে থাকি। সো সবাইকে এনকারেজ করব আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন, তাহলে অল দ্য প্রোগ্রামের নোটিফিকেশন গুলো পাবেন। অলসো আমাদের যে একটা অনলাইন প্রোগ্রাম ফর মেকার স্পেস গ্রুপ যেটা আছে, কাইন্ডলি ওখানে আপনি একটু গ্রুপে জয়েন করে নেবেন, তাহলে আমাদের প্রোগ্রামগুলো আমরা ইউজুয়ালি ওখানেও শেয়ার করি। কোনো অ্যাসাইনমেন্ট আছে? না, আমাদের কোনো অ্যাসাইনমেন্ট আজকে নাই, রাইট? না, প্রথম দিনে আজকে কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে না। কোনো অ্যাসাইনমেন্ট নাই, জাস্ট ডাউনলোড করে যেসব টুলস গুলো দেখালেন উনি, ওগুলো একটু বাসায় প্র্যাকটিস করবেন, এই আর কি, তাই না? সো হোপ টু সি ইউ গাইস টুমরো at 7 o'clock. সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি আমাদের প্রোগ্রাম। থ্যাংক ইউ আশরাফুল ভাই ফর giving a wonderful session. Allah Hafiz everyone. Thank you everyone. কালকে আবার দেখা হবে।